সাহেবের ভাবনায় ছেদ পড়ল হই হল্লার কারণে। চোখ খুলে দেখলো ম্যাজিস্ট্রেট প্রবেশ করেছেন এজলাসে। সবাই উঠে দাঁড়ালো। পাশ ফিরে দেখতে পেল তরুণ আইনজীবী তার পাশে দাঁড়িয়ে আছে। কখন আবার ফিরে এসেছে টেরি পায়নি। তাকে উঠে দাঁড়ানোর তাড়া দিল ছোকরা। ম্যাজিস্ট্রেট নিজের আসনে বসার পর যার যার জায়গায় বসে পড়ল সবাই। হই হল্লা কিছুটা কমে এলেও চাপা গুঞ্জন অব্যাহত রইল। সে জানে এরপর কি হবে, আদালতের কর্মকাণ্ড কিভাবে পরিচালিত হয় সে সম্পর্কে তার মোটামুটি ধারণা আছে। জোর করে আশেপাশের অসংখ্য মানুষজনের দিকে না তাকানোর চেষ্টা করলো। তার এখন কিচ্ছু ভাল লাগছে না। অনেক দূরে নিরিবিলি কোথাও চলে যেতে ইচ্ছে করছে, কিন্তু সে জানে পালাবার কোনো পথ নেই। তাকে এই কঠিন বাস্তবতা মোকাবেলা করতেই হবে। কাঠগড়ায় তোলা হলো তাকে। মাথা নিচু করে ওখানে গিয়ে দাঁড়াতেই নিজেকে ভীষণ নিঃসঙ্গ মনে হতে লাগলো। একা, অসহায় আর বিপদে পড়া একজন মানুষ। অসংখ্য চোখ তার দিকে চেয়ে আছে। তার কাছে মনে হলো সেসব চোখে শুধু ঘৃণা আর ভর্ৎসনা। শুরু হলো আদালতের কর্মকাণ্ড। প্রথমেই জেনারেল রেজিস্ট্রি অফিসার মানে জিআরও উত্তরা থানায় করা মামলাটির বিবরণ পড়ে শোনালো আদালতে। আসামি দায়িত্বজ্ঞানহীনভাবে গাড়ি চালিয়ে তরুণ এক শিল্পপতি ব্যবসায়ীর জীবন নাশ করেছে। রাত কটা বাজে ঘটনা ঘটেছে, কিভাবে পুলিশ আসামিকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করলো, এসব বিবরণ দিল সে। এরপর সরকার পক্ষ নিয়ে আসামির বিরুদ্ধে ৩০৪-এর খ ধারায় মারাত্মক অভিযোগ আনলো। নতুন গাড়ি কিনে মদ্যপান করে দায়িত্বজ্ঞানহীন ড্রাইভিং করেছে আসামি। শুধু তাই নয়, গাড়ি চালানোর সময় মোবাইল ফোনেও কথা বলেছে। ফলাফল, এদেশের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আদেল সুফির একমাত্র নাতি, সাবেক এমপি এবং বিশিষ্ট ব্যবসায়ী আরেক সুফির একমাত্র সন্তান আদনান সুফি নির্মমভাবে তার গাড়ির নিচে পড়ে মৃত্যুবরণ করেছেন। সায়েম বুঝতেই পারল না মোবাইল ফোনে কথা বলার ঘটনাটাও জিয়ারও জানলো কিভাবে। তারপরই মনে পড়ে গেল ওসির জেরার মুখে হয়তো এসব কথা সে নিজেই বলেছিল। ওই সময় কোন কথাটা বলতে হবে আর কোন কথাটা বলা উচিত নয় সেই মানসিক অবস্থা ছিল না। জি আরো অনেক কিছু বললেও সাহেবের কানে সেসব কথা পৌঁছালো না। তার কানে ভো ভো করছে কেবল। উদাস হয়ে চেয়ে রইল আদালত কক্ষের এক কোণের জানালার দিকে। বাইরে এখন ঝকঝকে রোদ। কিছুক্ষণ পর সাহেব তার তরুণ আইনজীবীর দিকে তাকালে দেখতে পেল ছোকরার মধ্যে কোনো উদ্বেগই নেই, মিটিমিটি হাসছে। এমন সময় তার বন্ধু ছোটকু ভিড় ঠেলে তরুণ আইনজীবীর পাশে এসে বসলো। সাদা পোশাকেই এসেছে। সাহেবের সাথে চোখে চোখ পড়তেই মুচকি একটা হাসি দিয়ে থামবাব দেখালো সে। সাহেব কিছুই বুঝতে পারল না। এরা কি ভুলে গেছে গত রাতে একজনকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছে সে? ছেলেটা যে সেই পরিবারের কেউ নয়, এদেশের অন্যতম প্রভাবশালী একটি পরিবারের তৃতীয় প্রজন্ম। রাষ্ট্রের কর্ণধারদের সাথে যাদের রয়েছে অন্তরঙ্গতা। ছোটকু আর ছোকরা আইনজীবী কি বুঝতে পারছে না তার সাথে কি পরিণতি হবে? বুঝতে পারল এই কবছর পুলিশে চাকরি করে তার বন্ধুর নার্ভ শক্ত হয়ে গেছে। সে আর স্কুলের ভীতু ছেলেটি নেই যার হাতের তালু সবসময় ঘামতো। ফুটবল খেলতে গিয়ে ফাউলের শিকার হলে কান্না জুড়ে দিত। সারাক্ষণ খুন খারাপি আর অপরাধের ঘটনা সামলাতে সামলাতে পুরোপুরি পুলিশ হয়ে উঠেছে। সাহেব দেখলো ছোটকু তার আইনজীবীর সাথে কানাকানি করছে। ছোকরা কিছু কাগজপত্র দেখাচ্ছে তাকে। তাদের দুজনের চেহারায় চিন্তার কোনো ছাপই নেই। জিআরওর শেষ কথাটা কানে গেল তার। মাতাল হয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে একজন মানুষের প্রাণহানি ঘটানো হয়েছে। জামিন না দিয়ে তাকে জেলে পাঠানো হোক। ম্যাজিস্ট্রেট এবার সাহেবকে জিজ্ঞেস করলেন তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো সে স্বীকার করে কিনা। কাঠগড়ায় দাঁড়ানোর আগে তরুণ আইনজীবী তাকে শিখিয়ে দিয়েছিল এই প্রশ্নের জবাবে তাকে কি বলতে হবে। দোষ স্বীকার করার প্রশ্নই আসে না। সাহেব মোহামেন তাই করল, যদিও এটা করার সময় নিজেকে খুব ছোট আর স্বার্থপর বলে মনে হলো তার। এবার সাহেবের ছোকরা আইনজীবী উঠে দাঁড়ালো। তার কালো কোটটি একেবারেই নতুন। কাঠগড়ায় দাঁড়িয়ে সাহেব দেখলো ছোকরা নিজের স্যুটটাই ঠিক করতে বেশি মনোযোগী। কলার, কাফলিং, হাতঘড়ি এসব নিয়েই ব্যস্ত সে।
ছোকরা রীতিমতো জেল মেরেছে চুলে, হাত চালিয়ে চুল ঠিক করে নিচ্ছে। কোর্ট ইন্সপেক্টরের দিকে তাকালো সে। ছোকরার ভাবভঙ্গি দেখে ভুরু কুঁচকে চেয়ে আছে ভদ্রলোক। তার মুখেও হাসি, তবে সেই হাসি তাচ্ছিল্যের। চোখে মুখে আত্মবিশ্বাসী ভাব থাকলে কি হবে, ছেলেটার মধ্যে যে একটু নার্ভাসনেসও কাজ করছে। এই ছোকরা যে সুবিধা করতে পারবে না সেটা সায়েম জানে, কিন্তু তার হাঁটার ভঙ্গি দেখে মনে হচ্ছে তুড়ি মেরে উড়িয়ে দেবে সব অভিযোগ। বেশ আত্মবিশ্বাস নিয়ে কাঠগড়ার সামনে এগিয়ে গেল সে। কয়েক মুহূর্তের জন্য সায়েমের মনে হলো ছেলেটা ইচড়ে পাকা, দক্ষতা আর অভিজ্ঞতার চেয়ে উত্তেজনায় বেশি। ছোকরার নামটা যেন কি ভাবলো সায়েম। নিশু মনে পড়ল অবশেষে। ছেলেটা নিজের পরিচয় দেওয়ার সময় শুধু এটাই বলেছিল। তরুণ আইনজীবী ডান হাতে A4 সাইজের কাগজ নিয়ে এমন ভাবে নাড়াচ্ছে যেন এগুলো দিয়ে সব বাধা ঝেঁটিয়ে বিদায় করে তার মক্কেলকে মুক্ত করেই ছাড়বে। সিনেমার উকিলদের মতো হালকা গলা খাকারি দিয়ে বক্তব্য শুরু করলো সে। ইউর অনার, আমাদের সমাজে একটি বদ্ধমূল ধারণা আছে, সড়ক দুর্ঘটনা ঘটলেই আমরা সবার আগে গাড়ি চালককে দোষারোপ করি, যেন সব দোষ ওই নন্দ ঘোষের। ম্যাজিস্ট্রেটের দিক থেকে মুখ সরিয়ে ঘরের চারপাশে তাকালো সে। দুঃখের বিষয়, সরকার পক্ষ এরকম বদ্ধমূল ধারণায় আক্রান্ত। খোঁচাটা মেরে একটু থামলো প্রতিক্রিয়া পাবার আশায়। অভিজ্ঞ জিয়ারও বাঁকা হাসি হেসে প্রতিক্রিয়া দেখালো। কিন্তু সবসময় কি চালকের দোষে দুর্ঘটনা ঘটে? আবার বলতে শুরু করলো নিশু। মোটেই না। আমরা যারা রাস্তা দিয়ে চলাচল করি তাদের কি কোনো দায় নেই? আমরা কজন রাস্তার নিয়ম কানুন মানি কিংবা জানি? আমরা কি ভুল করি না? ওভারপাস থাকলেও রাস্তা দিয়ে পারাপার হই, ট্রাফিক সিগন্যাল মানি না। সুতরাং আমার ক্লায়েন্টের কেসটার বেলায়ও দয়া করে এই কথাটা বিবেচনায় রাখলে খুশি হব। সব বিবেচনায় করা হবে, আপনি এই ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন। ম্যাজিস্ট্রেট আশ্বস্ত করল তাকে। থ্যাংক ইউ ইউর অনার। কোর্টের আস্তিন ঠিক করে নিয়ে আবারও বলতে শুরু করলো নিশু। গতকাল রাতের ঘটনাটি নিয়ে পুলিশ রিপোর্ট আপনি শুনেছেন, কিন্তু সরকার পক্ষ ওই রিপোর্টটাকে এতটাই সত্যি বলে ধরে নিয়েছে যে আমার ক্লায়েন্টকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন অনুভব করেনি। আমার মনে হয় আসামির কাছ থেকে পুরো ঘটনাটি শোনার দরকার আছে। উনি কিছু জানতে চাননি তো কি হয়েছে, আপনি জিজ্ঞেস করুন, ম্যাজিস্ট্রেট বললেন। ছোকরা আইনজীবী কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা সায়েমের দিকে চলে এলো। কেমন আছেন মিস্টার মোহাইমেন? সায়েম ফেলফেল করে চেয়ে রইল। ছোকরা তার সাথে তামাশা করছে। সে দাঁড়িয়ে আছে কাঠগড়ায়, হত্যা খুনের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। হাসি হাসি মুখে চেয়ে আছে ইচড়ে পাকা আইনজীবী। দুপাশে কেবল মাথা দোলালো মহাকালের সাংবাদিক। আপনি তো দৈনিক মহাকালের সিনিয়র রিপোর্টার, তাই না? হ্যাঁ, আস্তে করে বলল সায়েম। গত পরশু গাড়িটা কিনেছেন? মাথা নেড়ে সায় দিল মামলার আসামি। আপনার ড্রাইভিং লাইসেন্স আছে? আছে। গুড। এবার আপনি বলুন গতকাল রাতে আসলে কি ঘটেছিল? কি হয়েছিল সেটা কি আবার বলতে হবে? সারা দেশ জেনে গেছে এতক্ষণে, মনে মনে বলল সায়েম। বলুন, তাগাদা দিল ছোকরা। ছোটকোর দিকে তাকালো, মাথা নেড়ে তাকে প্রশ্নের জবাব দেওয়ার ইশারা করলো সে। একটা দীর্ঘশ্বাস ফেলে একান্ত অনিচ্ছায় বলতে শুরু করলো সায়েম। গতকাল রাতে একটা কাজ শেষে গাড়িতে করে বাড়ি ফিরছিলাম। তখনই এয়ারপোর্ট রোডে। আপনার বাসা কোথায় যেন? ছোকরা তার কথার মাঝখানে বাধা দিয়ে বলে উঠল, উত্তরায়। হুম। মাথা নেড়ে সায় দিল তার আইনজীবী। বলুন। এয়ারপোর্ট রোড দিয়ে যাবার সময় হঠাৎ করে গাড়িটা বাম্প করে ওঠে। আমি কিছু না বুঝতে পেরে গাড়ি থামিয়ে দেই। আপনি কিছু বুঝতে পারেননি কেন? আবারও কথার মাঝখানে বাধা দিল ছোকরা। সায়েমের ইচ্ছে করলো একটা থাপ্পড় লাগিয়ে দিতে। আমি তো রাস্তায় কিছু দেখিনি, হঠাৎ করে গাড়িটা বাম্প করায় আমি ভরকে যাই। দেখবেন কি করে? কোর্ট ইন্সপেক্টর নিজের চেয়ারে বসে থেকেই বলল, মদ খেয়ে মাতাল ছিলেন তো? অবজেকশন ইউর অনার। হেসেই বলল তরুণ আইনজীবী। আমার ক্লায়েন্ট মাতাল ছিলেন এ কথা উনি বলতে পারেন না। এর সপক্ষে ওনার কাছে কোনো প্রমাণ নেই।
অবশ্যই প্রমাণ আছে। উঠে দাঁড়ালো অভিজ্ঞ কর্মকর্তা। উত্তরা থানার পুলিশ তাদের রিপোর্টে এটা উল্লেখ করেছে। ইওর অনার, পুলিশ রিপোর্টে এ ব্যাপারে কোনো প্রমাণ দেখানো হয়নি। উত্তরা থানার অফিসার এ কথা রিপোর্টে উল্লেখ করেছে সত্যি, কিন্তু এর সপক্ষে কোনো প্রমাণ তাদের কাছে নেই। মানে আমার ক্লায়েন্টের অ্যালকোহল টেস্ট করাই হয়নি। তাই আমি বলবো উনি যেন অপ্রমাণিত কোনো বিষয় এই মুহূর্তে উপস্থাপন না করেন। এক নিঃশ্বাসে বলে গেল ছোকরা। ম্যাজিস্ট্রেট তরুণ আইনজীবীর দিকে শুধু কয়েক পলক চেয়ে রইলেন, কিছু বললেন না। গতকাল রাতে দুর্ঘটনা ঘটার আগে আপনি কি কোনো বিয়ার খেয়েছিলেন মিস্টার মোহাইমেন? মিথ্যেটা বলতে সায়েমের খুব কষ্ট হলো। গলার কাছে একটা গিট পাকিয়ে গেল যেন। না, কোনো মতে বলতে পারলো সে। গুড। কাগজের দিকে তাকিয়ে বলল তরুণ আইনজীবী। আপনি শুনলেন আমার ক্লায়েন্ট কি বলেছে? পুলিশ কিন্তু কোনো টেস্ট করেনি ইওর অনার, সুতরাং পুলিশের বক্তব্য গ্রহণযোগ্য হতে পারে না। সরকার পক্ষ কিছু বলল না। জি আর ওর চোখে মুখে তিক্ততা। অ্যালকোহল টেস্ট না করার জন্য মনে মনে গর্ধ পুলিশকে গালি দিচ্ছে যেন। কাঠগড়া থেকে গোলাম মাওলার দিকে তাকালো সে। মনে হলো অধৈর্য হয়ে বসে আছে তার বন্ধু। এক ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে তার মধ্যে। এই অস্থিরতার কারণ কি সায়েম জানে না। ইওর অনার, ম্যাজিস্ট্রেটের দিকে ফিরল নিশু। আমার ক্লায়েন্ট নিজে গাড়ি চালান। তার পরিচিত লোকজন জানে তিনি খুবই ভালো ড্রাইভিং জানেন। বিআরটিএ থেকে পরীক্ষা দিয়ে পাশ করে ড্রাইভিং লাইসেন্স নিয়েছেন। উনি ট্রাফিক আইন মেনেই গাড়ি চালাচ্ছিলেন। ওনার দিক থেকে কোনো সমস্যাই হয়নি। সমস্যা বলছেন কেন? বলেন অ্যাক্সিডেন্ট। কোর্ট ইন্সপেক্টর বলল। সরি। তরুণ আইনজীবী হেসে বলল, দুর্ঘটনা। ছোকরার চোখে মুখে হাসি দেখেও জি আরো ভুর কুচকে চেয়ে রইল। সিনিয়র কর্মকর্তা তাহলে স্বীকার করলেন এটা কোনো ক্রিমিনাল অফেন্স নয়, নিছক একটি দুর্ঘটনা। অবজেকশন। প্রায় চেঁচিয়ে বলল জি আরো। দায়িত্বজ্ঞানহীনভাবে ড্রাইভিং করে দুর্ঘটনা ঘটালে সেটাকে ক্রিমিনাল অফেন্স হিসেবেই ধরা হবে। নিছক দুর্ঘটনা বলার কোনো উপায় নেই। আসামির বিরুদ্ধে ৩০৪-এর খ ধারায় অভিযোগ আনা হয়েছে। বাদীপক্ষের লয়ার এটা যেন ভুলে না যান। বিজ্ঞের মতো মাথা তোলালো নিশু। আপনার কথা একদম ঠিক, কিন্তু আমার প্রশ্ন, দায়িত্বজ্ঞানহীন কে ছিল, আমার ক্লায়েন্ট নাকি ভিকটিম? তাচ্ছিলের হাসি হাসলো অভিজ্ঞ কর্মকর্তা। দায়িত্বজ্ঞানহীন ছিল আপনার মক্কেল, ইয়াং ম্যান। খালি রাস্তা পেয়ে বেপরোয়া গাড়ি চালাচ্ছিল। এক পর্যায়ে নিয়ন্ত্রণ রাখতে পারেনি। আপনাকে কে বলল আমার ক্লায়েন্ট গাড়িটা নিয়ন্ত্রণে রাখতে পারেননি? জি আরো এবার বিরক্ত হলো। নিয়ন্ত্রণে রাখতে পারলে তো আর অ্যাক্সিডেন্ট হতো না, জলজ্যান্ত মানুষের উপর দিয়ে গাড়িটা চালিয়ে দিত না। নিশু তার হাতের কাগজের মধ্য থেকে একটা 10 বাই 12 ইঞ্চির সাইজের রঙিন ছবি বের করে তুলে ধরল। এটা হলো স্পটের ছবি, যেখানে ঘটনাটা ঘটেছিল। ডেড বডিটা দেখা যাচ্ছে। ঘটনা ঘটার পরপরই পুলিশ এটা তুলেছে। ছবিতে এয়ারপোর্ট রোডের একটি অংশ দেখা যাচ্ছে। আদনান সুফির লন্ডভন্ড দেহ মুখ থুবড়ে পড়ে আছে মহাসড়কের মাঝখানে। কালো পিচে রক্তের পোঁছ। দেখুন। ছবিটা ম্যাজিস্ট্রেটকে দেখালো নিশু, যেন জাদু দেখাবে এখন। ডেড বডিটা রাস্তার কোথায় পড়ে আছে? ছবিতে দেখা যাচ্ছে 4 লেনের মহাসড়কের বাম দিকের 2টো লেনের ঠিক মাঝখানে পড়ে আছে ডেড বডিটা। আমার ক্লায়েন্ট ট্রাফিক আইন মেনে নিজের লেনে গাড়ি চালাচ্ছিলেন। তিনি কোনো রকম আইন ভঙ্গ করেননি। তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকেও পড়েনি। দয়া করে মনে রাখতে হবে, মিস্টার সায়েম মোহাইমেন রাস্তার ফুটপাতে গাড়ি তুলে দিয়ে কোনো দুর্ঘটনা ঘটাননি। এমনকি রাস্তায় থাকা অন্য কোনো গাড়ির সাথেও তার গাড়ির সংঘর্ষ হয়নি। ওরকম একটি হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটার সময়েও নিজের লেনের মধ্যেই ছিলেন তিনি। ছবিতে সেটা পরিষ্কার দেখা যাচ্ছে।
বরং ভিকটিম আদনান সুফি কাণ্ডজ্ঞানহীনভাবে রাস্তার মাঝখানে এসে পড়েছিলেন। এই রাস্তা যানবাহন চলাচলের জন্য, মানুষজন হাঁটার জন্য নয়, ইউর অনার। এখন আমার প্রশ্ন, ওরকম একটা হাইওয়ের মাঝখান দিয়ে অত রাতে মিস্টার আদনান সুফি কি করছিলেন? আদালতে একটা গুঞ্জন উঠল। সত্যি তো, উনি কি করছিলেন? ছোকরা আইনজীবীর দিকে তাকালো সায়েম। এই প্রথম তার মনে হলো ছেলেটাকে সে খাটো করে দেখেছে। একটু আগে তার এমনটা মনে হয়েছিল অত রাতে ওরকম একজন মানুষ কেন এয়ারপোর্ট রোডের মাঝখান দিয়ে একা একা হাঁটতে যাবে? আদালতের গুঞ্জন আরো বেড়ে যাওয়াতে জিয়ারও উঠে দাঁড়ালো। উনি এখানে কেন ছিলেন, কি করছিলেন, সেটা তো এই কেসের সাথে রিলেভেন্ট নয়। রিলেভেন্ট হলো অ্যাক্সিডেন্টটা, ওটা তো হয়েছে, আর ওটার জন্য দায়ী আপনার মক্কেল। ওহ প্লিজ। কাগজ ধরা ডান হাতটা তুলে বলল নিশু, আমাকে কথা বলতে দিন, কথার মাঝখানে কথা বলবেন না। আমি কিন্তু আপনার কথার মাঝখানে একটাও কথা বলিনি। আপনার দুর্বল লজিকগুলো চুপচাপ শুনে গেছি। জিয়ারও বিরক্ত হয়ে চুপচাপ বসে পড়ল। ওরকম একটা হাইওয়েতে রাত 10টা বাজে মিস্টার আদনানের উপস্থিতি অনেকটা প্রশ্নের জন্ম দিচ্ছে, ইউর অনার। আর এসব প্রশ্নের উত্তর জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মিস্টার আদনান রাস্তায় ঘুরে বেড়ানো কোনো এক বেকার যুবক নন। চালচলহীন ভবঘুরে হবার তো প্রশ্নই ওঠে না। তিনি সমাজের বেশ উঁচু তলার একজন মানুষ, প্রতিষ্ঠিত ব্যবসায়ী। অত রাতে ওরকম হাইওয়েতে তার উপস্থিত থাকাটা একদম অস্বাভাবিক। সুফিদের মামার দিকে তাকালো সাইম। ভদ্রলোকের চোখ মুখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। নিশুকে হাতের কাছে পেলে টেনে ছিঁড়ে খুবলে ফেলবে। আপনি কি ইঙ্গিত করছেন? চট করে বলল অভিজ্ঞ কর্মকর্তা, তার চেহারায় রাগের বহিঃপ্রকাশ। আপনি যা ভাবছেন, আমি কিন্তু সেরকম খারাপ কোনো ইঙ্গিত করছি না। চোখে মুখে দুষ্টুমির হাসি দিয়ে বলল সে। আদালতে হালকা হাসির রোল উঠল এবার। তবে সিনেমার বিচারকদের মতো হাতুড়ি পিটিয়ে সবাইকে শান্ত হতে বললেন না ম্যাজিস্ট্রেট। কোর্ট ইন্সপেক্টর চুপ মেরে ভুরু কুঁচকে রইল। আমি মিস্টার আদনান সম্পর্কে খুব বেশি খোঁজ খবর নিতে পারিনি, তবে আজকে যেটুকু জেনেছি উনি খুবই ভালো একজন মানুষ ছিলেন। ওনার আজে বাজে কোনো অভ্যেস ছিল না। ভিকটিমের মামার দিকে তাকালো নিশু। আজে বাজে অভ্যাস বলতে আপনি কি বোঝাচ্ছেন? রেগে মেগে বলে উঠল মামা। প্লিজ, বাধা দিয়ে বললেন ম্যাজিস্ট্রেট। অন্য কেউ কথা বলবেন না। মামা চুপ মেরে গেলেও রাগে ফুঁসতে লাগলো। নিশু বলল, অনেক কিছুই হতে পারে। এই ধরেন নেশা করা, মদ্যপান, কিংবা খারাপ মেয়ে মানুষের অভ্যেস। লোকটাকে এভাবে খেপানোর কোনো মানেই হয় না, ভাবলো সাইম। তার ভাগ্নে গতকাল রাতে মারা গেছে, এখন তার সম্পর্কে এরকম আজে বাজে কথা বলা খুবই অমানবিক। সুফিদের মামার মুখটা ঘৃণায় বিকৃত হয়ে গেল। কিন্তু আমি সেরকম খারাপ কিছুই মিন করছি না, ইউর অনার। যতদূর জানতে পেরেছি মিস্টার আদনানের এরকম খারাপ কোনো অভ্যাস ছিল না। সরকার পক্ষ চুপ মেরে গেল। ঠিক তখনই নিশুর চোখ গেল আদালত কক্ষের দরজার দিকে। লোকজনের ভিড়ের মধ্যে একজোড়া চোখের সাথে তার চোখাচোখি হলো কয়েক মুহূর্তের জন্য। আপনি আমাকে ভুল বুঝছেন স্যার, নিশু বলল। মুখটা সরিয়ে নিল আদনান সুফির মামা। আপনি বলুন, তারা দিলেন ম্যাজিস্ট্রেট। টাইটা আলগা করে নিয়ে বলতে শুরু করলো সায়েমের আইনজীবী। আমাদের এখন বের করতে হবে মৃত আদনান সুফি কেন অত রাতে ওরকম রাস্তায় একা একা হাঁটছিলেন, কারণ ব্যাপারটা খুবই অস্বাভাবিক। আপনি তদন্তকারী কর্মকর্তা নন, জিয়ারও বলল। এই কাজটা পুলিশ করবে। আসামি পক্ষের আইনজীবী মিটিমিটি হাসলো। অবশ্যই পুলিশ খুঁজে বের করবে, কিন্তু আমি এসব প্রশ্ন উত্থাপন করছি বিজ্ঞ আদালতের দৃষ্টি আকর্ষণ করার জন্য। আপনার যা বলার বলুন, আস্তে করে বললেন ম্যাজিস্ট্রেট। আমার মনোযোগ আপনি আকর্ষণ করতে পেরেছেন। এবার আপনার বক্তব্য কমপ্লিট করুন, আদালতের সময় নষ্ট করবেন না। ওকে। হাতের একটি কাগজ দেখে নিল নিশু। মিস্টার আদনান,
গতকাল নিজের বাসা থেকে বের হন রাত 8টার দিকে। তারপর আর বাসায় ফিরে আসেননি। পুলিশের কাছে এরকমই তথ্যই দিয়েছে ওনার পরিবার। কোর্ট ইন্সপেক্টর অর্থাৎ জিয়ারও কিছুই বলল না। উনি ওনার এক বন্ধুকে সি অফ করতে এয়ারপোর্টে গেছিলেন। ম্যাজিস্ট্রেটের দিকে তাকালো সে। নিজের গাড়িতে করে গিয়েছিলেন। এখন আমার প্রশ্ন, ওনার সেই গাড়িটা কোথায়? জিয়ারও চুপ মেরে রইল। আপনি ওনার প্রশ্নের জবাব দিন, ম্যাজিস্ট্রেট বলল গম্ভীর কণ্ঠে। ওই গাড়িটা পাওয়া যাচ্ছে না, ইউর অনার। একান্ত অনিচ্ছায় জবাব দিল জিয়ারও। আদালতে আবারও মৃদু গুঞ্জন উঠল। সায়েম তাকিয়ে দেখল একদল সাংবাদিক উৎসুক হয়ে চেয়ে আছে। ইউর অনার, পুরো ব্যাপারটায় অনেক ঘাপলা আছে, নিশু বলল ম্যাজিস্ট্রেটের দিকে তাকিয়ে। আদনান শফির মতো একজন ব্যক্তি গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলেন। তারপর এয়ারপোর্ট রোডের মতো একটি জায়গায় ঝড় বৃষ্টির রাতে হেঁটে বেড়াতে লাগলেন। আমি নিশ্চিত মিস্টার আদনান শফি হুট করে রাস্তার মাঝখানে চলে আসাতে আমার ক্লায়েন্টের পক্ষে দুর্ভাগ্যজনক এই ঘটনাটি এড়ানো সম্ভব হয়ে ওঠেনি। আদনান শফি কেন রাস্তার মাঝখানে চলে আসবেন? তার গাড়িটাই বা কেন খুঁজে পাওয়া যাবে না? জিয়ারও ভুরু কুঁচকে চেয়ে রইল নিশুর দিকে। মিস্টার আদনান শফি নিজেও গাড়ি চালাতেন। উনি ভালো করে জানতেন ওরকম সড়কের মাঝখান দিয়ে হাঁটা কতটা বিপজ্জনক। কাণ্ডজ্ঞান থাকলে ওনার মতো মানুষ এরকম বিপজ্জনক কাজ কখনো করতেন না। আপনি কি বলতে চাচ্ছেন মিস্টার আদনান শফি মদ্যপান করে মাতাল হয়ে ওভাবে রাস্তার মাঝখানে চলে এসেছিলেন? রেগে মেগে বলে উঠল অভিজ্ঞ কর্মকর্তা। আহা, আজকে উঠল নিশু। আপনি কেন যে মদ আর মাতলামের কথা তুলছেন বুঝতে পারছি না। কাণ্ডজ্ঞান না থাকার কি আর কোনো কারণ থাকতে পারে না এই দুনিয়াতে? কতটা বেশ লাগলো জিয়ারোর। ভদ্রলোক নিজের রাগ দমন করে রাখলো জোর করে। রাগ করবেন না, রাগ করবেন না, একটু বোঝার চেষ্টা করুন। মিস্টার আদনান শফির একটা গাড়ি ছিল, সেটার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। আর উনি রাত 10টার দিকে বৃষ্টি বাদলার রাতে এয়ারপোর্ট রোডের মতো একটা হাইওয়ের মাঝখান দিয়ে হেঁটে বেড়াচ্ছিলেন। পুরো ব্যাপারটায় অবশ্যই কোনো ঘাপলা আছে। একটু থেমে আবারও বলতে শুরু করলো নিশু। ইউর অনার, সত্যি বলতে কি, ঘটনা যখন ঘটে তখন আদনান শফির কোনো জ্ঞানই ছিল না। তাহলে কি উনি অজ্ঞান ছিলেন? তেতে উঠল সিনিয়র কর্মকর্তা। অজ্ঞান হয়ে কি উনি রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিলেন? যা বলার স্পষ্ট করে বলুন প্লিজ। এবার তারা দিল স্বয়ং ম্যাজিস্ট্রেট। হেয়ালি করবেন না। ম্যাজিস্ট্রেটের দিকে তাকালো নিশু। তারপর আদালতের চারপাশে একবার চোখ বুলিয়ে নিল, যেন শেষ ভেলকি দেখাবে। একদিক থেকে বলতে গেলে উনি সেরকম অবস্থায় ছিলেন। কি? অবিশ্বাসে বলে উঠল জিয়ারো। সুফিদের মামা বিস্ফোরিত চোখে চেয়ে রইল তার দিকে। তবে গোলাম মৌলাকে দেখে সায়েম বুঝতে পারল সে এসব কথা শুনে অবাক হচ্ছে না, কেবল অধৈর্য হয়ে উঠছে। এসব কি বলতে চাচ্ছেন? জিয়ারও যেন মহাবিরক্ত। আমি জোর দিয়ে বলতে চাই, মিস্টার সুফির পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলে দেখা যাবে উনি মোটেও অ্যালকোহল জাতীয় কিছু পান করেননি। সুতরাং জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে থাকার কোনো প্রশ্নই ওঠে না। আমিও এই ব্যাপারে নিশ্চিত, ইওর অনার। আদনান সুফি এই ঘটনার আগে মোটেও মদ্যপ ছিলেন না। আদালতকে বিস্মিত করে দিয়ে বলল নিশু। অধৈর্য হয়ে বলে উঠল সরকার পক্ষ। আসামি পক্ষের উকিল আবারও হেয়ালি করছেন। একজন মানুষ যদি মদ্যপান নাই করে থাকেন তাহলে কি করে কাণ্ডজ্ঞান হারাবে? দয়া করে আপনি সোজাসুজি বলবেন। ম্যাজিস্ট্রেটও অধৈর্য হয়ে তাড়া দিলেন অবশেষে। ইওর অনার, আমি আসলে বলতে চাচ্ছি মিস্টার আদনান শফি গাড়ির নিচে চাপা পড়ার আগেই নিহত হয়েছিলেন। মহাকালের রিপোর্টার নাজমুল হাসান আদালতের বাইরে দাঁড়িয়ে সিগারেট টানছে। এই অ্যাসাইনমেন্টটা তার জন্য খুবই পীড়াদায়ক। সুযোগ থাকলে আজকের অ্যাসাইনমেন্টটা নিত না, কিন্তু সাংবাদিকতা পেশাটা এমনই, ইচ্ছে না করলেও অনেক কাজ করতে হয়। আজ খুব সকালে চিফ রিপোর্টার ফোন করে জানিয়ে দেয় সে যেন অফিসে না এসে সরাসরি আদালতে চলে যায়।
গতকাল রাতে তাদের সিনিয়র রিপোর্টার সায়েম মোহাইমেন গাড়ি চাপা দিয়ে এক হোমরা চোমরাকে মেরে ফেলেছে। ঘটনার পরপরই গ্রেফতার করা হয়েছে তাকে। আজকে তাকে কোর্টে তুলবে। পুরো ঘটনাটা রিপোর্ট করতে হবে তাকেই। খবরটা শুনে ধ বনে গেছিল নাজমুল। মুহাইমেন ভাই জুনিয়র রিপোর্টার আর সাব এডিটরদের প্রিয় বড় ভাই, যার কাছে দরকারে অদরকারে ছুটে যাওয়া যায়। বয়সের ব্যবধান থাকলেও যিনি বন্ধুর মতো মেশেন তাদের সাথে। এমন কোনো দুপুর পাওয়া যাবে না মুহাইমেন ভাই অফিসে আছে অথচ কাউকে সঙ্গে না নিয়ে লাঞ্চ করছে। জুনিয়ররা সবাই তককে তককে থাকে মুহাইমেন ভাইয়ের সাথে লাঞ্চ করার জন্য। তাদের অফিসের সবচাইতে শৌখিন আর দিলখোলা হিসেবে পরিচিত এই লোকটি আজ নিজেই অ্যাসাইনমেন্ট হয়ে গেছে, আর সেটা কভার করতে হবে তাকে। নাজমুল থাকে পুরান ঢাকার হাটখোলায়। সেখান থেকে জনসন রোডের আদালত ভবন হাঁটা দূরত্ব। সেজন্যই চিফ রিপোর্টার তাকে অ্যাসাইনমেন্টটা কভার করার দায়িত্ব দিয়েছে। একটু আগে আদালতে এসে পৌঁছায় নাজমুল। তখনও ম্যাজিস্ট্রেট আসেনি। আদালত কক্ষের দরজার সামনে দাঁড়িয়ে দূর থেকে এসে দেখছে তার প্রিয় বড় ভাইটিকে বিধ্বস্ত, বিপর্যস্ত, একেবারে ভেঙে পড়া একজন। মাথা নিচু করে ঝিম মেরে বসে আছে। চারপাশের কোলাহল আর চাঞ্চল্য থেকে নিজেকে গুটিয়ে রেখেছে শামুকের মতো। দৃশ্যটা দেখে তার খুব খারাপ লাগে। সে আর ভেতরে ঢোকেনি। ফটোগ্রাফার মন্তাজকে রেখে চলে আসে বাইরে। পরপর দুটো সিগারেট শেষ করে 3 নাম্বারটা ধরিয়েছে একটু আগে। অ্যাসাইনমেন্টটা নিয়ে সে চিন্তিত নয়। অন্য একটা পত্রিকার সাংবাদিক বন্ধুর কাছ থেকে নোটগুলো টুকি নিয়ে একটা রিপোর্ট দাঁড় করিয়ে দিতে পারবে। পত্রিকার জগতে এরকম টুইক ফাইলিং হর হামেশা ঘটে। কেউ বুঝতেই পারবে না সশরীরে উপস্থিত না হয়েও রিপোর্টটা করা হয়েছে। নাজমুলের খুব চা খেতে ইচ্ছে করছে, কিন্তু আশেপাশে কোথাও চায়ের স্টল নেই। অবশ্য আদালত থেকে বের হয়ে রাস্তা পার হলেই কয়েকটি রেস্টুরেন্ট পাওয়া যাবে। ওখানকার চা বেশ ভালো। চট করে গিয়ে এক কাপ মেরে আসা যায়। গেটের দিকে পা বাড়ালো নাজমুল। আরে কই যান নাজমুল ভাই? একটা ডাক শুনে থমকে দাঁড়ালো সে। পেছন ফিরে দেখে তাদের ফটোগ্রাফার মন্তাজ দৌড়ে আসছে তার দিকে। কি হয়েছে? চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো নাজমুল। ঘটনা তো প্যাঁচ লাগিয়া গেছে, উত্তেজিত ভাবে বলল সে। মানে? আরে জলদি কোর্টরুমে আসেন, ঘটনা তো পুরাই উল্টাইয়া দিছে। নাজমুলের হাত ধরে বলল ফটোগ্রাফার। বেটা একখান জিনিস। কার কথা বলছো? বিস্মিত হয়ে জানতে চাইল সে। আরে ওই পোলাটা, আমাকে মুহাইমেন ভাইয়ের উকিল। হ্যাঁ তো একটা মাল। নাজমুল ভেবা চাকা খেয়ে রইল। সে কিছুই বুঝতে পারছে না। এইরকম ঘটনা না দেখে আপনি বিড়ি টানতাছেন, জলদি আসেন। নাজমুলকে রীতিমতো হাত ধরে টেনে আদালত কক্ষের দিকে নিয়ে গেল তার ফটোগ্রাফার। আদালতের অবস্থা এখন মাছের বাজারের মতো। হই হল্লা চলছে তো চলছেই, থামছে না। সিনেমার মতো হাতুড়ি পিটিয়ে ম্যাজিস্ট্রেট সবাইকে থামানোর কোনো চেষ্টাই করছেন না। তিনি দুহাত এক করে থুতনির নিচে দিয়ে মাছের বাজার অবলোকন করছেন। দেখে মনে হচ্ছে বেশ মজাই পাচ্ছেন, কিন্তু বিচারকের আসনে বসে আছেন বলে সেটা প্রকাশ করতে পারছেন না। তার হয়ে কোর্ট দারোগায় সবাইকে শান্ত হতে বলল। কয়েক মিনিট পর আদালত কক্ষ শান্ত হয়ে এলেও একটা গুঞ্জন ভাসতে থাকে চারপাশে। কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা সায়েম অবিশ্বাসে চেয়ে আছে তার ছোকরা আইনজীবীর দিকে। সে এখন গোলাম মৌলার সাথে নিচু স্বরে কথা বলছে। চারপাশে হট্টগোল বাঁধিয়ে দিলেও ছোকরা একদম নির্বিকার। এই ছেলে এসব কি বলছে? মাথা নষ্ট নাকি? মনে মনে বলল সায়েম। উকিল হলে কি দিনকে রাত আর রাতকে দিন বানাতে হয়? এসব করে কি কোনো লাভ হবে? আদনান সুফি গাড়ির নিচে চাপা পড়ার অনেক আগেই মারা গেছেন। আদালত কক্ষ কিছুটা শান্ত হয়ে এলে ম্যাজিস্ট্রেট বললেন, ইয়েস ইউর অনার। জিয়ারও মাথা তুলাতে লাগলো। এই ছোকরার কাজকর্মে যার পরনায় বিরক্ত সে নিজের রাগ আর নিয়ন্ত্রণ করতে পারল না। ইউর অনার, আসামি পক্ষের আইনজীবী কোত্থেকে এসব ফালতু কথা পেলেন আমি জানি না,
তবে আমার মনে হচ্ছে এসব করে শুধু আদালতের সময়টাই নষ্ট করা হচ্ছে না, আদালতে দাঁড়িয়ে তামাশাও করা হচ্ছে। ম্যাজিস্ট্রেট আপন মনে মাথা নেড়ে সায় দিয়ে বললেন, এই তথ্যটা আপনি কোত্থেকে পেলেন? জিজ্ঞেস করলেন তিনি। আপনার কাছে নিশ্চয়ই পোস্টমর্টেমের রিপোর্ট নেই? গোলাম মৌলার কাছ থেকে সরে এসে বলল নিশো, এখনো পোস্টমর্টেমের রিপোর্ট হাতে পাইনি ইওর অনার। তাহলে আপনি এসব ফালতু কথা কোত্থেকে পেলেন? কথার মাঝখানে বাধা দিয়ে বলল কোর্ট ইন্সপেক্টর, রিপোর্ট পাবার পরই এ নিয়ে কথা বলবেন, এখন না। যথেষ্ট নাটক করেছেন, আদালতের মূল্যবান সময় নষ্ট করেছেন আপনি। আমি সেটাই করতে চেয়েছিলাম, কিন্তু রিপোর্ট পেতে 2-1 দিন অপেক্ষা করতে হবে ইওর অনার। জিয়ারও 2 হাত ছড়িয়ে হতাশা প্রকাশ করল। এই ইয়াংম্যানের কথা আমি কিছু বুঝতে পারছি না ইওর অনার। একটু আগে বললেন মিস্টার আদনান সফি নাকি গাড়ি চাপা পড়ার আগেই মারা গেছেন, আবার বলছেন লাশের ময়নাতদন্ত এখনো হয়নি। তাহলে উনি কিভাবে জানলেন ভিকটিম আগেই মারা গেছিলেন? ম্যাজিস্ট্রেট নিজেও কিছুটা বিরক্ত। পোস্টমর্টেমের রিপোর্ট ছাড়া আপনি এই তথ্য কিভাবে পেলেন? ইওর অনার, মেডিকেলের করোনারের কাছ থেকে আমি ভিকটিমের সুরতহালের রিপোর্টটি সংগ্রহ করেছি একটু আগে। অবজেকশন ইওর অনার। জিয়ারও গর্জে উঠল। লাশের সুরতহাল রিপোর্ট করে পুলিশ, করোনার করবে পোস্টমর্টেম? মাথা নেড়ে সায় দিলেন ম্যাজিস্ট্রেট। থানার পুলিশ যদি সুরতহাল করতে গিয়ে বড়সড় ভুল করে, তাহলে কি করোনার সেটা সংশোধন করতে পারবে না? বলল নিশু। উনি কি ওনার রিপোর্টে সেটা উল্লেখ করবেন না? তা করবেন, কিন্তু সেটা উনি করবেন ওনার নিজস্ব রিপোর্টে। জিয়ারও বলল। আমি সেই রিপোর্টের কথাই বলছি। আপনি বলতে চাচ্ছেন তিনি এরই মধ্যে এই রিপোর্ট তৈরি করে ফেলেছেন? এটা অসম্ভব। কোর্ট দ্বারকাকে হাত তুলে আশ্বস্ত করে ম্যাজিস্ট্রেটের দিকে ফিরল নিশো। ব্যাপারটা আমাকে ব্যাখ্যা করতে দিন ইওর অনার, তাহলেই বুঝতে পারবেন। প্রসিড, ম্যাজিস্ট্রেট ছোট্ট করে বললেন। মনে হলো তিনি ব্যাখ্যাটা শুনতে আগ্রহী। থ্যাঙ্কস ইওর অনার। নিশু তার টাইটা আবারও আলগা করে নিল। আদালতের আবদ্ধ ঘরে শত শত লোকজনের ভিড়ে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। তার কপাল বেয়ে রীতিমতো ঘাম ঝরছে এখন। কিছু কিছু ব্যাপার আছে যেগুলো বোঝার জন্য লাশ কাটাছেঁড়া করার দরকার পড়ে না, যেমন হাত পা ভাঙা, কাটা, অঙ্গহানি, এগুলো দৃশ্যমান, দেখেই বোঝা যায়। আদনান সফির মৃতদেহ এরকম দৃশ্যমান কিছু ধরা পড়েছে যা পুলিশের তৈরি সুরতহাল রিপোর্টে উল্লেখ নেই। অথচ এই মামলার জন্য ওটা এত বেশি গুরুত্বপূর্ণ যে এই মুহূর্তে বিষয়টা আদালতে উত্থাপন করা না হলে পুরো ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত হয়ে যাবে। ম্যাজিস্ট্রেট এবং জিআরও আগ্রহী হয়ে উঠল। আমি কি সেটা দাখিল করব ইওর অনার? ওকে, আপনি রিপোর্টটা দিন, ম্যাজিস্ট্রেট বলল। নিশু A4 সাইজের একটি কাগজ ম্যাজিস্ট্রেটের হাতে তুলে দিলে তিনি কাগজের লেখার দিকে মনোযোগ দিলেন। কয়েক মুহূর্ত নিশ্চুপ রইল আদালত কক্ষটি। সায়েমের দিকে তাকিয়ে আবারও চোখ টিপে দিল নিশু, যেন মজার কোনো ভেলকি দেখাচ্ছে। সায়েম মোহাইমেন হতভম্ব হয়ে চেয়ে রইল ছোকরা টাইপের উকিলের দিকে। ম্যাজিস্ট্রেট রিপোর্টটা পড়তে গিয়ে বিস্মিত হতে শুরু করলেন। তার চোখ দুটো কুঁচকে গেল। আপনার এই রিপোর্ট? আস্তে করে বললেন তিনি। মানে এটা তো বলছে। বিচারকের ডায়াসের দিকে এগিয়ে গেল তরুণ আইনজীবী। জি স্যার, করোনার নিশ্চিত হয়ে বলছেন। কাগজের নিচে ওনার স্বাক্ষর রয়েছে। ডায়াসের উপর রাখা রিডিং গ্লাসটা পরে নিলেন বিচারক। তারপর স্বাক্ষরটা দেখে মাথা নেড়ে সায় দিলেন। সাহেব তাকালো ছোটকুর দিকে। আশ্চর্যের ব্যাপার, ছোকরা আইনজীবীর মতো সেও চোখ টিপে দিল। বিস্ময়ের কোনো সীমাই রইল না। এসব কি হচ্ছে? ভিকটিমের কজ অফ ডেথ, কাগজের দিকে তাকিয়েই বললেন ম্যাজিস্ট্রেট। তারপর আবারও তাকালেন তরুণ আইনজীবীর দিকে। তার বিস্ময় এখনো কাটেনি। মাথা নেড়ে সায় দিয়ে তাকে আশ্বস্ত করল নিশো। আদালত কক্ষ এক ধরনের নীরবতা নেমে এলো এ সময়, যেন জোর করে সবাই মুখ বন্ধ করে রাখছে প্রাইমারি রিপোর্টটা শোনার জন্য। ওনার মাথায় গুলি করা হয়েছিল। কানে ইয়ারফোন লাগিয়ে সেলফোন থেকে গান শুনছে নিম্মি। সকালের পর দুপুরের আগে ঠিক এই সময়টা তার কাছে মোটেও ভালো লাগে না।
পড়াশোনা শেষ করে চাকরির চেষ্টা করছে, বিসিএস দেবার প্রস্তুতি নিচ্ছে। এছাড়া আর কোনো ব্যস্ততা নেই। সারাটা দিন যেন কাটতেই চায় না। গান শুনে টিভি দেখে সময় কাটানোর চেষ্টা করে, কিন্তু তাতে একঘেয়েমি দূর হয় না। আজকেও টিভি ছেড়ে দিয়ে ড্রয়িং রুমের সোফায় বসে ইয়ারফোনে গান শুনছে। অনেক সময় এরকম মুহূর্তে মাকে রান্নার কাজে সাহায্য করে সময়টা পার করে। আজও সেটা করবে কিনা ভেবে দেখল, থাক, আজ অনেক গরম পড়েছে। বৈশাখের মাঝামাঝি সময়, বাইরে চকচকে রোদ। এই গরমে রান্নাঘরে যাওয়ার কোনো ইচ্ছে নেই তার। সায়েমকে ফোন করতে পারে, কিন্তু সমস্যা একটাই, এই সময় তাকে জরুরি কোনো দরকার ছাড়া ফোন করা বারণ। একজন ব্যস্ত সাংবাদিক সে। এ সময় প্রায়শই রিপোর্টিং এর কাজে বাইরে থাকে। তারপরেও নিম্মি কোল থেকে ফোনটা হাতে তুলে নিল। একটা মিস কল দিয়ে দেখা যেতে পারে। সায়েম কাজে ব্যস্ত থাকলে কল ব্যাক করবে না। দুঃখিত, এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, দয়া করে। অপারেটরের রেকর্ড করা কণ্ঠ শুনে দারুণ অবাক হলো। সায়েমের ফোন বন্ধ? অসম্ভব, এটা হতেই পারে না। সঙ্গে সঙ্গে অন্য আরেকটা নাম্বারে ডায়াল করলো। সায়েমের এই দ্বিতীয় নম্বরটা কেবল হাতে গোনা কয়েকজনের কাছেই আছে। এই নাম্বারটাই নিম্মির সাথে রাত্রিকালীন আলাপে ব্যবহার করা হয়। নাম্বারটা ডায়াল করে কানে ফোন চেপে রাখল সে। আবারও সেই যান্ত্রিক কণ্ঠটা সচল হয়ে উঠলে মুহূর্তেই অস্থির হয়ে উঠল নিম্মি। তার মনে অজানা আশঙ্কা জেকে বসতে সময় নিল না। সোফা থেকে উঠে নিজের ঘরে চলে গেল। এই মাথা থেকে ও মাথা পায়চারি করে অস্থিরতাটা আরো বাড়িয়ে তুলল কেবল। কোনো কারণে হয়তো ব্যাটারির চার্জ শেষ হয়ে গিয়ে থাকবে, কিংবা ফোনটা নষ্ট হয়ে গেছে, হতে পারে। নিজেকে প্রবোধ দিল, নাকি সায়েমের খারাপ কিছু হয়েছে। মাথা দুলিয়ে জানলার কাছে চলে গেল। এই চিন্তাটা মাথার মধ্যে গেড়ে বসার আগেই ঝেড়ে ফেলতে হবে। মনে মনে সিদ্ধান্ত নিল 10-15 মিনিট পর আবারও কল দেবে। কিন্তু 1 মিনিটও অতিক্রান্ত হলো না, নিম্মির ফোনটা বেজে উঠল। কলার আইডি দেখে নিরাশ হলো সে। ভেবেছিল সায়েম হয়তো মিস কল অ্যালার্টের মেসেজ পেয়ে তাকে কল ব্যাক করেছে। হ্যাঁ বল, ছোট ভাইকে বলল নিম্মি। আপু, তুমি টিভি দেখো। সায়েম ভাই গতকাল রাতে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। নিম্মি টের পেল মুহূর্তে তার হাত পা ঠান্ডা হয়ে গেছে। কি? অবিশ্বাসে বলল সে। আদালত কক্ষটি আবারও মাছের বাজার হয়ে উঠেছে। এর প্রধান কৃতিত্ব উপস্থিত 25 থেকে 30 জন সংবাদকর্মী। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যথারীতি দুহাত থুতনির নিচে দিয়ে বাজার দর্শন করছেন, আর সামনে রাখা করোনারের স্বাক্ষরিত কাগজের দিকে চোখ পিটপিট করে তাকাচ্ছেন। জি আরও কথা বলতে চাইলেও হট্টগোলের মাঝে ঠিকমতো শোনা যাবে না, এই বলে নিজেকে বিরত রেখেছে। পুরো 10 মিনিট পর মাছের বাজারটা আবার আদালত হয়ে ওঠার পর ম্যাজিস্ট্রেট হাফ ছেড়ে বাঁচলেন। সায়েম কাঠগড়ায় দাঁড়িয়ে পাথরের মতো জমে আছে। তার মাথায় কিছুই ঢুকছে না। নতুন একটা ভয় জেঁকে বসেছে তার মধ্যে। এই ছোকরা আইনজীবী যে গল্প ফেঁদেছে সেটা তাকে আরো বেশি ভয়াবহ বিপদের দিকে ঠেলে দেবে। অ্যাক্সিডেন্ট থেকে খুন, ভিকটিমের মাথায় গুলি করা হয়েছে। এখন তো বলা হবে গুলিটা আর কেউ নয়, সায়েমই করেছে। গোলাম মওলার দিকে তাকালো সে। ছোকরা আইনজীবীর সাথে কানাকানি করছে এখনো। তাদের চোখে মুখে চিন্তার কোনো ছাপ দেখতে পাচ্ছে না। ম্যাজিস্ট্রেট সায়েমের আইনজীবীর দিকে তাকিয়ে বললেন, করোনারের রিপোর্ট ভেরিফিকেশন করা দরকার। আই মিন এটার অথেন্টিকেশন। কাগজের দিকে ইশারা করে বললেন, এই করোনার কি আদালতে আসতে পারবেন? ইয়েস ইউর অনার। ছোকরা এমন ভাবে বলল যেন এটার জন্য মুখিয়েছিল সে। প্রস্তাবটা পাওয়া মাত্রই লুফে নিল। তাহলে তাকে ডেকে আনুন। আদালত কক্ষের একেবারে পেছনের বেঞ্চের দিকে তাকিয়ে কাউকে ইশারা করল নিশো। চশমা পরা এক ভদ্রলোক উঠে দাঁড়ালো। লোকজনের ভিড় ঠেলে সামনে আসতে বেগ পেল সে। ইউর অনার, ইনি হচ্ছেন ডাক্তার মারুফ হাসান। নিশো পরিচয় দিয়ে বলল, ঢাকা মেডিকেলের করোনার। আপনার কাছে যে প্রাইমারি রিপোর্টটা দিয়েছি ওটাতে ওনারই স্বাক্ষর রয়েছে। ডাক্তার মারুফ সায়েমের বিপরীতে যে কাঠগড়াটা আছে সেখানে গিয়ে দাঁড়ালো। যাহা বলিব সত্য বলিব, এ জাতীয় কোনো রেওয়াজের বালাই নেই। আপনি রিপোর্টে যা বলেছেন সেটা কি সত্যি? সময় নষ্ট না করেই
করুণারকে জিজ্ঞেস করলেন ম্যাজিস্ট্রেট। জি স্যার, ভিকটিমের মাথায় গুলি করা হয়েছে। একটু ঢোক গিলে আবারও বলতে শুরু করলো ডাক্তার। লাশটা দেখার পর পুলিশের মতো আমিও বুঝতে পারিনি, তার কারণ মাথায় আর মুখে প্রচুর রক্ত লেগেছিল। গুলিটা অ্যাক্সেস করেছে মাথার পেছনে ডান দিকে, ডান কানের ঠিক 2 ইঞ্চি উপরে। ঘন চুলের কারণে হোলটা চোখে পড়েনি, তবে আমি বুঝতে পেরেছিলাম সেখান থেকে প্রচুর রক্তপাত হয়েছে। চাক চাক রক্ত জমেছিল জায়গাটায়। আমি ভেবেছিলাম হেড ইনজুরি। গাড়ি অ্যাক্সিডেন্টে এরকম হয়েই থাকে। ভিকটিম হয়তো গাড়ির আঘাতে রাস্তায় ছিটকে পড়ার সময় মাথায় চোট পেয়ে থাকবে, কিংবা সরাসরি গাড়ির আঘাতেও এটা হতে পারে। ডাক্তার মারুফ থেমে গেল। বলুন, তারা দিলেন ম্যাজিস্ট্রেট। আমি জায়গাটা পরিষ্কার করে ইনজুরিটা পরখ করতে গিয়ে দেখি স্ক্যাল্পে একটা ছিদ্র। অভিজ্ঞতা থেকে জানি সাধারণত এরকম ছিদ্র বুলেটের কারণেই হয়ে থাকে। ছিদ্র তো আঘাতের কারণেও হয়ে থাকতে পারে, চট করে বলে উঠল জিয়ারো। গাড়ির আঘাতে রাস্তায় পড়ে যাবার সময় কোনো ধারালো কিছুর সাথে হয়তো বাড়ি লেগেছে। ম্যাজিস্ট্রেট মাথা নেড়ে সায় দিলেন। আপনি তো নিশ্চিত করে বলতেও পারেন না ওটা বুলেটের জন্যই হয়েছে? মাথা দোলালো ডাক্তার মারুফ। তা ঠিক স্যার, শুধু ফটো দেখে নিশ্চিত হয়ে বলা যাবে না ওটা গুলির কারণেই হয়েছে। মনে হলো ম্যাজিস্ট্রেট একটু বিরক্ত হলেন। এভাবে অনুমানের উপর নির্ভর করে আপনি তো কোনো প্রাইমারি রিপোর্ট দিতে পারেন না ডাক্তার। ইওর অনার, আমার সাক্ষী শুধুমাত্র অনুমান করে এই রিপোর্ট দেননি, ওনার কাছে আরো প্রমাণ আছে। নিশু বলল। কি প্রমাণ আছে? সঙ্গে সঙ্গে জানতে চাইলেন বিচারক। নিশু তাড়া দিল ডাক্তারকে। গলা খাকারি দিয়ে ডাক্তার মারুফ বলল, স্যার, বুলেটটা এখনো ভিকটিমের মাথার ভিতরেই আছে। সাংবাদিকদের ছেলে মানুষই আচরণ দেখে ম্যাজিস্ট্রেট স্তম্ভিত। আদালত কক্ষের ভেতরে যেন হুমড়ি খেয়ে পড়বে তারা। পারে তো এক্ষুনি ডাক্তারকে ঘিরে ধরে। একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ চাই চাই। কে কার আগে সেটা করতে পারবে এ নিয়ে প্রতিযোগিতা। অবশ্য এই কাজে বেশি পারফরমেন্স দেখাচ্ছে টিভি চ্যানেলগুলো। তাদের আগ্রাসী আচরণের সামনে প্রিন্ট মিডিয়া সাংবাদিকেরা অসহায়ের মতো দাঁড়িয়ে থেকে গজগজ করছে। আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা সায়েম কিছুই বুঝতে পারছে না। সে শুধু চারপাশের হট্টগোল দেখে যাচ্ছে। এখন তার ছোকরা আইনজীবী আর গোলাম মওলা পাশাপাশি বসে চাপা স্বরে কি নিয়ে যেন কথা বলছে। তাদের পাশে বসে আছে ডাক্তার মারুফ। ভিকটিমের মামা অবিশ্বাসে চেয়ে আছে। নির্বিকার ভঙ্গিতে বসে বসে সবকিছু দেখছে জিয়ারো। একটু আগে ম্যাজিস্ট্রেট আর জিয়ারোর প্রশ্নের জবাবে ডাক্তার মারুফ হাসান দৃঢ়ভাবে জানিয়েছে ভিকটিমের মাথায় যে একটা গুলি বিদ্ধ হয়ে আছে সেটা এক্স রে করে নিশ্চিত হয়েছে সে। পোস্টমর্টেম করলে বুলেটটা আলামত হিসেবে সংরক্ষণ করা হবে। ডাক্তার আরো জানিয়েছে সে নিশ্চিত গাড়ির নিচে চাপা পড়ার আগেই মৃত্যু হয়েছে ভিকটিমের। এটা বোঝা গেছে লাশের শরীরে আঘাতের ধরন দেখে। জলজ্যান্ত মানুষ আর নিশ্চল নিথর মৃতদেহের উপর দিয়ে গাড়ি চলে গেলে আঘাতের প্যাটার্ন ভিন্ন ভিন্ন রকম হয়। ম্যাজিস্ট্রেট তাকে বিষয়টা ব্যাখ্যা করতে বললে সে জানায়, ভিকটিমের বুকের উপর দিয়ে গাড়ির বাম দিকের দুটো চাকা চলে যাওয়ায় বেশ কয়েকটি পাঁজরের হাড় ভেঙে গেছে। তবে হাতে পায়ে তেমন কোনো আঘাতের চিহ্ন নেই। এটা অস্বাভাবিক। স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় মানুষের হাত পা এক ধরনের প্রতিক্রিয়া দেখায়, নিজেকে রক্ষা করার চেষ্টা করে। ফলে হাতে পায়ে আঘাতের চিহ্ন থাকাটা স্বাভাবিক। সব শুনে ম্যাজিস্ট্রেট এবং সরকার পক্ষ চুপ মেরে যায়। আর তারপর পরই শুরু হয় সাংবাদিকদের হট্টগোল। বুলেটটা মাথার ভেতরেই আছে। আদালতের হট্টগোলের মধ্যে অনেকটা স্বগতোক্তির মতোই দ্বিতীয়বার মতো বলে উঠলেন ম্যাজিস্ট্রেট। স্যার, আদালতের হট্টগোলের মধ্যে নিশু বলতে শুরু করলো, স্যার, প্রথমে যেমনটি ভাবা হয়েছিল, মানে আমার ক্লায়েন্টের গাড়ির নিচে পড়ে ভিকটিম মারা গেছেন, এখন কিন্তু দেখা যাচ্ছে অন্য একটা ইঙ্গিত পাচ্ছি আমরা। নিশু একটু থেমে আদালতের চারপাশে তাকিয়ে দুহাত তুলে সবাইকে শান্ত হবার ইশারা করলো। তবে ছোকরা আইনজীবীকে কেউ পাত্তা দিল না। এটা দেখে ম্যাজিস্ট্রেট প্রথমবারের মতো হাতুড়ি তুলে পরপর দুটো বাড়ি মারলেন। অর্ডার, অর্ডার। কিছুটা মিইয়ে এলো হট্টগোল। আপনি কিসের ইঙ্গিত পাচ্ছেন?
জানতে চাইলেন তিনি। আমার কাছে ব্যাপারটা খুব পরিষ্কার, বলল সায়েমের আইনজীবী। ভিকটিম যে গাড়িটা চালিয়ে এয়ারপোর্টে গেছিলেন সেটা লাপাত্তা। এদিকে ওনার মাথায় একটা বুলেট বিদ্ধ হয়ে আছে। তাছাড়া আমি আগেই বলেছি, অত রাতে ওনার মতো একজন ব্যক্তি এয়ারপোর্ট রোডে ঘোরাঘুরি করবেন এটা একেবারেই অস্বাভাবিক। এই ব্যাপারগুলো এক করলে আমার মনে হয় এটা কোনো গাড়ি ছিনতাই চক্রের কাজ। তারা ভিকটিমের গাড়িটা ছিনতাই করেছে। আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি, মানিব্যাগ, মোবাইল ফোন সহ আরো কিছু জিনিস লাশের সাথে পাওয়া যায়নি। এটাও প্রমাণ করে ঘটনাটা ছিনতাইকারীদের কাজ। আদনান সফির মামা বিস্ফোরিত চোখে চেয়ে আছে ডাক্তার আর নিশোর দিকে। সে জানতো দায়িত্বজ্ঞানহীন এক গাড়ি চালকের অবহেলায় তাদের ভাগ্নে অকালে প্রাণ হারিয়েছে, কিন্তু এখন জানতে পারছে আদরের ছেলেটিকে গুলি করে হত্যা করা হয়েছে। বিস্ময়ে বিমূঢ় হয়ে আছেন মামা। ভিকটিম হয়তো ছিনতাইকারীদের বাধা দিয়েছিল, তাই তারা গুলি করে তাকে রাস্তায় ফেলে গাড়ি নিয়ে পালিয়ে যায়। আর ঠিক তখনই আমার ক্লায়েন্ট দুর্ভাগ্যজনকভাবে, বুঝতেই পারছেন স্যার। ম্যাজিস্ট্রেট মাথা নেড়ে সায় দিয়ে জিয়ারোর দিকে তাকালেন, যেন বলতে চাইলেন, আপনি কিছু বলবেন? একান্ত অনিচ্ছায় চেয়ার ছেড়ে উঠল অভিজ্ঞ কর্মকর্তা। ডাক্তার মারুফ, আস্তে করে বলল জিয়ারো, আপনি যা বলছেন সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমার আর কিছু বলার নেই। আশা করি পুলিশি তদন্তে সবটা বেরিয়ে আসবে। তাহলে আপনি ডাক্তারকে কোনো কিছু জিজ্ঞেস করবেন না? মাথা দুলিয়ে জবাব দিল কোর্ট ইন্সপেক্টর। ইওর অনার, সবকিছু বিবেচনা করলে আমার ক্লায়েন্ট অবশ্যই জামিন পায়। এই কেসটার তদন্তের সুবিধার্থে এটা করা উচিত, নইলে মৃত আদনান সফির মতো একজন তরুণের মর্মান্তিক হত্যাকাণ্ডটি নিছক গাড়ি দুর্ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে যাবে। আড়ালে চলে যাবে সত্যিকারের অপরাধীরা। ম্যাজিস্ট্রেট চুপচাপ শুনে যাচ্ছেন। আমার ক্লায়েন্ট এখানে নিছক ঘটনাচক্রে ফেসে গেছেন, এ ব্যাপারে কোনো দ্বিমত থাকতে পারে না ইওর অনার। একটু দূর থেকে গোলাম মাওলা বুক ভর্তি বাতাস ছেড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে বুঝতে পারছে সায়েমের জামিন হয়ে যাবে। দুপুরের খাবার না খেয়ে বিছানায় শুয়ে আছে আজমত। তার এখন গোসল করা উচিত। হাতে পায়ে কবরস্থানের মাটি লেগে রয়েছে। মুরব্বীরা বলে কবরস্থানের মাটি নিয়ে ঘরে ঢোকা ভালো না, ধুয়ে মুছে সাফ সুতরো হতে হয়। কিন্তু আজমত সেটা না করেই বিছানায় এসে চুপচাপ শুয়ে পড়েছে। গতকাল মাঝরাতের দিকে তার বাবা এই পৃথিবীর সমস্ত লেনদেন চুকিয়ে চলে গেছে অজানার দেশে। একদিক থেকে সেটা ভালোই হয়েছে। প্রায় মাসখানেক ধরে বিছানায় পড়ে পড়ে শ্বাসকষ্টে ভুগছিল। ডাক্তার বলে দিয়েছিল ট্রিটমেন্ট করে কোনো লাভ হবে না। তার বাপের ফুসফুস অনেক আগেই নিম্নমানের তামাকের কারণে নষ্ট হয়ে গেছিল। তার উপর গত মাসে ব্রেন স্ট্রোকের পর থেকে বেচারা বিছানা থেকে আর উঠতে পারেনি। আজমতের নিকটাত্মীয়রা দোয়া করতে শুরু করেছিল তার বড় বাপ যেন খুব বেশি কষ্ট ভোগ না করে। মনে হচ্ছে তাদের দোয়া কাজে লেগেছে। গ্রামের বাড়িতে আসার আগেই বুঝে গেছিল তাকে খবর দেয়া হয়েছে বাপের শেষ সময়ে উপস্থিত থাকার জন্য। 3 থেকে 4 দিন ধরেই আত্মীয় স্বজনেরা তাকে তাড়া দিচ্ছিল তার বাড়িতে আসার জন্য। কিন্তু বড় একটা কাজ হাতে ছিল, সেটা শেষ না করে চলে আসার কোনো উপায় ছিল না। তাদের বিশাল বাড়িটা কেমন ঝিমিয়ে পড়েছে এখন। মৃতের বাড়ি হলো শোকের বাড়ি। বাপ মারা যাবার পর থেকে তাদের বিশাল বাড়িটা খা খা করছে। যেসব নিকটাত্মীয় বুক ফাটিয়ে কান্নাকাটি করছে তারা ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে, নয়তো ফিরে গেছে যার যার বাড়িতে। আজমত জানে তার গ্রামে অনেক লোক আর আত্মীয় স্বজন নিজের বাপ মরলে যতটুকু কেঁদেছিল, আজ সকালে তার বাপের জন্য তার চেয়ে বেশি কেঁদেছে। এজন্যে তাদেরকে দোষ দেয়া যায় না। ওরা সবাই আজমতের কাছ থেকে কিছুটা সুবিধা চায়। ক্ষমতাবান লোকজনের সুনজরে পড়তে কে না যায়। গ্রামের এসব মানুষকে উপকার করার ক্ষমতা আজমতের আছে, এটা কারো অজানা নয়। আজমত এমন একজনের ডান হাত যার রয়েছে বিশাল ক্ষমতা। যে ঘরে শুয়ে আছে সেটা বেশ অন্ধকারাচ্ছন্ন, দরজা জানালা সবই বন্ধ। এই ঘরটা ছিল তার দাদার। একটু বড় হবার পর এই ঘরে অন্য 2 বড় ভাইয়ের সাথে থাকতো সে।
এখন বাড়িতে এলে সে এই ঘরে একাই থাকে। অনিচ্ছায় বিছানায় উঠে বসল সে। গোসল না করলেও হাত পা ধুয়ে আসা উচিত। কবরস্থানের কাদামাটি নিয়ে শুয়ে থাকতে আর ইচ্ছে করছে না। বিছানা থেকে নামার আগেই দেখতে পেল বালিশের পাশে রাখা মোবাইল ফোনটার ডিসপ্লে জ্বলছে। তার ফোন দিনের বেশিরভাগ সময়ই সাইলেন্সে থাকে। গত রাতে বাপ মারা যাবার পর হাতে গোনা কয়েকজনকে ফোন করে খবরটা জানিয়ে বন্ধ করে রেখেছিল। কবরস্থান থেকে আসার পথে ফোনটা আবার চালু করে। এই মুহূর্তে কোনো কল রিসিভ করতে ইচ্ছে না করলেও ডিসপ্লের নম্বরটা দেখে ভুরু কুঁচকে ফেলল সে। তুমি? বিরক্তি নিয়েই বলল সে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওপাশ থেকে একজন বলে উঠল বিগলিত কণ্ঠে। কয়েক মুহূর্তের জন্য আজমতের মনে হলো এই হারামজাদা তার বাবার মৃত্যুর খবর জেনে তাকে সান্ত্বনা দেবার জন্য ফোন করেছে কিনা। পরক্ষণে বুঝতে পারল এটা অসম্ভব। তার বাবার মৃত্যু সংবাদ এই লোক কিভাবে জানতে পারবে? মেজাজ খারাপ হয়ে গেল তার। এই জঘন্য লোকটার দুঃসাহসের কোনো তুলনায় চলে না। আমারে ফোন দিয়েছো কেন? ভাই, রাগ করবেন না, বিপদে পড়ে ফোন দিয়েছি। আপনি কি ব্যস্ত? আমি কি পরে ফোন দেব? খুব বিনয়ী আর নরম কণ্ঠে বলল উপাস থেকে। গভীর করে নিঃশ্বাস নিল আজমত। এই তুচ্ছ লোকটা সবকিছু বরবাদ করে দিচ্ছিল আরেকটুর জন্য। তবে একে বেশি ঘাটানো ঠিক হবে না। হাতি গর্তে পড়লে চামচিকার ও লাথি হজম করতে হয়। না, পরে ফোন দেওয়ানোর দরকার নাই। কি কইবা জলদি কও। ইয়া মানে খুব বড় একটা বিপদে পড়ে গেছি ভাই। কিভাবে যে কথাটা বলি, হঠাৎ করে এরকম একটা বিপদে না পড়লে। ধানায় বানাই না কইরা জলদি কও, বেশি কথা শুনতে ইচ্ছা করতেছে না। ইয়া মানে আমার কিছু টাকার দরকার। কাচুমাচু হয়ে বলল ওপাশ থেকে। টাকার দরকার? এরকম একজন লোক তার কাছে টাকা চাইছে বলে আজমত অবাক হলো না। সে অবাক হলো অন্য কারণে। শালায় আমারে ফাপড় দিতাছে। না মানে কিছু টাকা যদি ধার দিতেন খুব উপকার হইত। বিশ্বাস করেন বিরাট একটা বড় বিপদে না পড়লে। কত টাকা? লোকটার কথার মাঝখানে বাধা দিয়ে বলে উঠল সে। রাগে রীতিমতো কাঁদছে। এই ধরেন বেশি না, খুব অল্প দিলেই হবে। কণ্ঠটি খুব নরম আর অনুগ্রাহী। কত? দাঁতে দাঁত পিষে বলল আজমত। ফোনের ওপাশ থেকে পরিষ্কার ঢোক গেলার শব্দ শোনা গেল। 10,000। গভীর করে আরেকবার নিঃশ্বাস নিয়ে চোখ বন্ধ করল সে। ঠিক আছে, কাল দুপুরে পাইবা। আমি এখন ঢাকার বাইরে আছি। ঠিক আছে, কোনো সমস্যা নাই, কাল পরশুর মধ্যে দিলেও হইব। তুমি আমার ফোন দিবা না, আমি ফোন দিয়ে বইলা দিমু কোন হানে আইতে হইব। ঠিক আছে? জি ভাই, জি ভাই, ঠিক আছে। আচ্ছা, রাখি। ভাই কি আমার উপরে রাগ করছেন? আরো বিগলিত হয়ে জানতে চাইল ওপাশ থেকে। না। কাট ভাবে বলল আজমত। কলটা কেটে দিয়ে বার কয়েকবার গভীর করে দম নিয়ে নিল সে। শালার ব্ল্যাকমেইলার। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে। তাহিতি এখনো লাঞ্চ করেনি। মেয়ের কারণে মাও না খেয়ে বসে আছে। যদিও গ্যাস্ট্রিকের ভীষণ সমস্যা আছে তার। একটু আগে তাহিতি তার ছোট ভাইয়ের সাথে ফোনে আলাপ করার পর থেকে সুস্থির হয়ে হুইল চেয়ারটা নিয়ে নিজের ঘরে জানলার সামনে বসে আছে। মাকে যে খেয়ে নেওয়ার জন্য তাড়া দেবে সে খেয়াল নেই। মা একটু পর পর উঁকি মেরে দেখছেন মেয়ের মেজাজ মর্জির কি অবস্থা। নিচুর সাথে ফোনে কথা বলার পর থেকে মেয়ের মধ্য থেকে যে অস্থিরতা উধাও হয়ে গিয়েছে এটা তিনি বুঝতে পেরেছেন। কিন্তু দুপুরের খাবার না খাওয়ার কারণটা এখনো ধরতে পারেননি। শখ করে বলল গরুর মাংসের ভুনা রান্না করতে, অথচ সে খাবার মুখে দেবার নাম নেই। তাহিতির মা জানেন তার মেয়ে নিশুর জন্য অপেক্ষা করছে না। খুব কম সময়ই আছে যখন নিশু আর তাহিতি একসাথে খাবার খায়। তাদের দুই ভাই বোনের খাবার সময় একেবারেই আলাদা। তাহিতি যেখানে দুটোর আগে লাঞ্চ সারে, নিশু সেখানে 3টার পর। তাদের মা মেয়ে রাতের খাবার 9টা-10টার মধ্যে শেষ হয়ে যায়। নিশুটা কখন শেষ হয় কে জানে। সম্ভবত কখনো কখনো রাত 2টা-3টার পরও সে ডিনার করে।
তার ঘরে অবশ্য খাবার দেওয়া হয় 10টার পর পরই। মনে হচ্ছে নিশু বাইরে থেকে খেয়ে আসবে, দরজার সামনে দাঁড়িয়ে বললেন তাহিতির মা। তুই খেয়ে নে, অনেক দেরি হয়ে গেছে। জানালার সামনে থেকে ফিরে তাকালো তাহিতি। না, ওরা এসে পড়বে, তুমি খাবার রেডি করো। ওরা? তাহিতির মা বুঝতে না পেরে চেয়ে রইলেন মেয়ের দিকে। ওরা আবার কারা? সাহস করেই বলে ফেললেন তিনি। কথাটা শুনে একটু বিব্রত হলো তাহিতি, যেন লজ্জাও পেল কিছুটা। মানে মওলা আসছে। মা ভিড়মি খেলেন। ভুল শুনছে না তো? মওলা আসবে। মেয়ের সামনে নিজের খুশি খুশি ভাবটা লুকাতে পারবেন না বলে কয়েক সেকেন্ড দরজার সামনে দাঁড়িয়ে থেকে চুপচাপ রান্নাঘরের দিকে পা বাড়ালেন। তাহিতি আবারও জানলা দিয়ে বাইরের দিকে চেয়ে রইল। একটু পর কিভাবে নিজের অভিব্যক্তি লুকিয়ে স্বাভাবিক ব্যবহার করবে সেটা নিয়ে যে খুব বেশি চিন্তিত তা নয়, তবে ব্যাপারটা নিয়ে বেশ কয়েকবার ভেবে দেখেছে। নিজেকে বারবার বলছে সব ভুলে একেবারে স্বাভাবিক আচরণ করতে হবে, যেন কোনো কিছুই ঘটেনি। কলিং বেলে ভিডিও ফোনের ফায়ার এলিস বেজে উঠতেই চমকে তাকালো পেছনে। অনেকটা আনমনে হুইল চেয়ারটা নিয়ে চলে গেল মেন গেটের দিকে। তাহিতির মা ততক্ষণে দরজা খুলে দিলে ভেতরে ঢুকে পড়েছে নিশু আর মওলা। নিশুর চোখে মুখে আনন্দ, তবে মওলার চোখে মুখে বিব্রত হবার একটা ভঙ্গি। তাহিতির মাকে সালাম দিয়ে কুশল জিজ্ঞেস করতেই থমকে গেল সে। তোমাদের এত দেরি হলো কেন? তাহিতি বেশ স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করল। ম্যাজিস্ট্রেট আসতে দেরি করছিল আপু, জবাব দিল নিশু। তাছাড়া জামিনের প্রতিদিনেও বেশ কিছু সময় লেগেছে। সায়েমকে নিয়ে এলে না কেন? ভাইয়ের কথা শোনার পর এবার সরাসরি মওলাকে প্রশ্ন করলো সে। বেচারার উপর দিয়ে যা গেছে, বলল বাসায় গিয়ে গোসল করে ঘুমাবে, ওর একটু বিশ্রামের দরকার আছে, আস্তে করে বলল গোলাম মওলা। তাহিতির মা চুপচাপ পাশের ঘরে চলে গেলে নিশু কয়েক মুহূর্ত বোন আর মওলার দিকে তাকিয়ে মায়ের পথ অনুসরণ করলো। লিভিং রুমের মাঝখানে হুইল চেয়ারের সামনে চুপচাপ দাঁড়িয়ে রইল মওলা। তারা দুজন কোনো কথা বলল না কয়েক সেকেন্ড। কেমন আছো? অবশেষে নীরবতা ভাঙল তাহিতি। জেলখানা থেকে ছাড়া পেয়ে একদল সাংবাদিকের খপ্পরে পড়েছিল সায়েম। এদের বেশিরভাগই তার সহকর্মী, সাংবাদিক বন্ধু এবং প্রেস ক্লাব কেন্দ্রিক বিভিন্ন মিডিয়ার কর্মী। এখন নিজের বিছানায় শটান হয়ে শুয়ে আছে। সাংবাদিক সহকর্মী আর বন্ধুদের হাত থেকে নিষ্কৃতি পেয়ে সোজা চলে এসেছে বাড়িতে। তারপর গোসল সেরে বিছানায়। ছোটকুর সাথে গাড়িতে করে আসার সময় 3টি স্যান্ডউইচ আর কোক খেয়েছে। তার বন্ধু মাঝপথে গাড়ি থামিয়ে ওগুলো কিনেছিল। প্রচন্ড খিদের কারণে সবগুলো একের পর এক কপ কপ করে খেয়ে নিয়েছে সায়েম। আহ, কি একটা দিন গেল তার। চোখ বন্ধ করে ভাবল, যেভাবে আচমকা পতন, তেমনি হুট করে ভেবাচাকা খাইয়ে দিয়ে উত্থান। গাড়ি কিনে প্রথম দিন চালাতে গিয়েই একজন মানুষকে চাপা দিয়ে মেরে ফেলা, সেই মানুষটা আবার যে সে কেউ নয়, এই সমাজের সবচাইতে ক্ষমতাবানদের একজন। তারপর যখন মনে করতে শুরু করেছিল সব আশা তিরোহিত হয়ে গেছে, তখনই নাটকীয় ভাবে ঘটনা মোড় নিল অন্যদিকে। তার ছোকরা আইনজীবী নিশু দারুণ দেখিয়েছে, সিনেমাকেও হার মানিয়ে দিয়েছে গল্পটা। ইতোমধ্যেই পুরো দেশে তোলপাড় সৃষ্টি করেছে এই সংবাদ। অবশ্য সে নিশ্চিত তাকে ছাপিয়ে এখন ভিকটিম আদনান সুফির হত্যাকাণ্ডটি বেশি গুরুত্ব পাবে। এই ঘটনায় যে সায়েম ঘটনাচক্রে ফেসে যাচ্ছিল সেটাও উল্লেখ থাকবে। ভিকটিমের ছবির সাথে তার ছবিও দেবে কিছু পত্রিকা আর টিভি চ্যানেল। সে ঠিক করলো আগামী 2 থেকে 3 দিন ঘর থেকে বের হবে না। শুধু তার পত্রিকার সম্পাদক আর চিফ রিপোর্টারের সাথে ফোনে কথা বলে ফোন অফ করে রাখবে। এখনো সেটা অফ করা আছে। গাড়িতে করে আসার সময় 100টা কল পেয়েছে, বেশিরভাগই বিভিন্ন টিভি চ্যানেল আর পত্রিকা থেকে। সবাই তার ইন্টারভিউ চায়। এরকম একটি ঘটনা ঘটে গেল, আপনার অনুভূতি কি? এই টাইপের বালখিল্য প্রশ্ন করে তাকে জর্জরিত করবে আর কি। আজ আরেকটা ঘটনা ঘটেছে। নিজে সাংবাদিক হয়ে সাংবাদিকদের অত্যাচারে ফোনটা অফ করতে বাধ্য হয়েছে সে।
একেই বলে নিয়তির নির্মম পরিহাস। একটা কথা মনে পড়তেই হঠাৎ বিছানা থেকে লাফ দিয়ে উঠে বসলো সায়েম। নিম্মি, এই মেয়েটার কথা বেমালুম ভুলে আছে। প্রেমিকা বহু দূরে থাকলে বোধ হয় এমনই হয়। বেডসাইড টেবিলের উপর থেকে মোবাইল ফোনটা হাতে নিয়ে পাওয়ার অন করে দিল। তার উচিত ছিল জামিন পাবার পর সবার আগে নিম্মিকে ফোন করা। মেয়েটা নিশ্চয়ই টেনশনে মরে যাচ্ছে। নিজেকে খুব অপরাধী মনে হলো তার। দ্রুত ডায়াল করে কানে চেপে ধরলো ফোনটা। মাত্র দুবার রিং হতেই কলটা রিসিভ করা হলো। হ্যালো। যেন চিৎকার আর কান্নার মিশ্রণে একটি কণ্ঠ, আর সেটা নিম্মিরই। সায়েম, খুব চিন্তায় পড়ে গেছিলে? একটু হেসেই বলল সে। তুমি এতক্ষণ পর কেন ফোন করলে? কান্না জড়িত কণ্ঠে বলল নিম্মি। তারপরে ফুপিয়ে ফুপিয়ে কান্না। সায়েম যতই বলছে প্লিজ কেঁদো না, কান্নার তোর যেন ততই বেড়ে যাচ্ছে। তবে এটা দুঃখের কান্না নয়। সায়েম এক পর্যায়ে শুধু বলতে লাগলো, আরে পাগলি, কান্না থামাও। তোমার বাসার লোকজন কি বলবে? প্লিজ কথা বলো। নিম্মি, নিম্মি, নিম্মি। সায়েম অসহায়ের মতো বলে যেতে লাগলো। তার খুব ইচ্ছে হলো এক্ষুনি ছুটে গিয়ে দু হাতে মেয়েটার মুখ ধরে চোখের জল মুছে দিতে, কিন্তু সেটা সম্ভব নয়। তাদের মধ্যে ভৌগোলিক দূরত্ব কয়েকশো মাইল। দুজনের মধ্যে দূরত্ব বলতে মাত্র 1 হাত, কিন্তু মওলা জানে আসল দূরত্ব কয়েকশো মাইল। এই দূরত্ব হুট করে সৃষ্টি হয়েছে, আর এজন্যে নিজেকে মোটেও দায়ী করে না গোলাম মওলা। আজ থেকে 6 মাস আগে ঠিক এই ঘরেই তাদের দূরত্বটা তৈরি হয়েছিল। বলা ভালো, তাদের দীর্ঘদিনের সম্পর্কটা হোঁচট খেয়েছিল সেদিন। এখন যেভাবে তাহিতি বিছানায় বসে আছে, আর তার ঠিক সামনেই মাত্র 1 হাত দূরে হুইল চেয়ারটা আছে, সেদিনেও এমনি ছিল। তবে পার্থক্য হলো ওই দিনটায় সরব ছিল তাহিতি, আর চুপচাপ শুনে গেছিল মওলা। জঘন্য সেই দিনে প্যাচ প্যাচ করে বিরক্তিকর বৃষ্টি পড়ছিল। 6 মাস আগের ঘটনা। দিনাজপুর থেকে প্রায় প্রতি সপ্তাহেই ঢাকায় ছুটে আসতো মওলা। তাদের দুজনের সম্পর্কটার পরিণতি দরকার। বয়স তো আর কম হলো না। চাকরিতে অনেক আগেই থিতু হয়েছে, এখন বিয়েটা সেরে ফেলা দরকার। তাহিতির মাকে যখন সে বলল, তখন খুশিতে নিজের অশ্রু সংবরণ করতে পারেননি ভদ্রমহিলা। নিশু খুব খুশি হয়েছিল, কিন্তু এমন আনন্দঘন মুহূর্তে বেঁকে বসলো তাহিতি। কেন তার সাথে আগে কথা না বলে তার মায়ের সাথে এ নিয়ে কথা বলেছে, সে কৈফিয়ত জানতে চায় তার কাছে। মওলা বেশ শান্ত কণ্ঠে বোঝাতে গেছিল, কোন রকম তর্কে যায়নি। সে জানতো তাহিতির সাথে তর্কে জেতা যায় না। এটা তো আর বিশ্ববিদ্যালয়ের বিতর্ক প্রতিযোগিতা নয়। কিছু বিচারক থাকবে, তারা নানা দিক বিবেচনা করে একজনকে জয়ী ঘোষণা করবে। শান্তভাবে অনেক বোঝানোর পর কিছুতেই রাজি হলো না। তাহিতি দৃঢ়ভাবে জানিয়ে দিল সে বিয়ে করবে না। কারোর করুণা নিয়ে বেঁচে থাকতে চায় না সে। করুণা? যার পরনায় কষ্ট পেয়েছিল মওলা, তাহিতিকে কোনোভাবেই বোঝাতে পারেনি সে তাকে কতটা ভালোবাসে। মেয়েটা তার এই অনুভূতি বুঝতে পারেনি, ধরে নিয়েছিল মওলা তাকে করুণা করছে। খুব দ্রুত তাদের কথাবার্তা ঝগড়ার দিকে গড়ায়। শেষে রেগে মেগে মওলার মুখ দিয়ে বের হয়ে আসে একটা কথা, তুমি আসলে শারীরিকভাবে না, মানসিকভাবে পঙ্গু হয়ে গেছো। এই কথা শুনে তাহিতি দু চোখ বন্ধ করে বলে ওঠে, তুমি চলে যাও মওলা, আর কখনো আমার সামনে আসবে না। সেদিনের মতো ও বাড়ি থেকে বের হয়ে গেলেও মওলা বুঝতে পারেনি তাদের বিচ্ছেদটা কত প্রকট হতে যাচ্ছে। শুধুমাত্র তাহিতির সাথে যোগাযোগ রাখার জন্য ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিল। পরদিন আবিষ্কার করে মেয়েটা তাকে ব্লক করে দিয়েছে। ভীষণ কষ্ট পেয়েছিল মওলা। দিনাজপুর চলে যাবার 3 দিন পর সমস্ত রাগ ভুলে তাহিতিকে ফোন দিলেও তার কল রিসিভ করেনি। তারপরই একটা মেসেজ পায় সে। তাহিতি জানায় সে যেন কখনো তার সাথে কোনো রকম যোগাযোগ না করে। এরপর তাদের সেই বিচ্ছেদ চলে দীর্ঘ 6 মাস। এখন তাহিতির ছোট্ট বেডরুমে বসে গতকাল রাত থেকে এই পর্যন্ত কি কি ঘটেছে সেসব বলে যাচ্ছে মওলা।
তার ঠিক সামনেই হুইল চেয়ারে বসে চুপচাপ শুনে যাচ্ছে মেয়েটি, যেন 6 মাস আগে তাদের মধ্যে কিছুই ঘটেনি। ওটা একটা দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই ছিল না। অবিশ্বাস্য ব্যাপার। মওলার কথা শেষ হলে বলে উঠল তাহিতি। দীর্ঘদিন পর দুজনের পুনরায় দেখা হবার পরপরই এক ধরনের গুমট নীরবতায় আক্রান্ত হয়েছিল তারা। সেটা থেকে নিষ্কৃতি পাবার জন্যই বোধ হয় সায়েমের কেসটার বিস্তারিত জানতে চায় তাহিতি। মওলাও খুশি মনে পুরো ঘটনা বলতে আরম্ভ করে। নীরবতার অসহ্য অবস্থা থেকে সেও মুক্তি চেয়েছিল। গোলাম মওলা যখন ঘটনা বর্ণনা করতে যাচ্ছিল, তখন এক পর্যায়ে তাকে সঙ্গে নিয়ে নিজের বেডরুমে চলে আসে তাহিতি। একেবারেই অবিশ্বাস্য, সায় দিল মওলা। নিশু না থাকলে কি যে হতো। তাহিতি ভুরু কুচকে তাকালো। ও আবার কি করেছে? আরে ওই তো সব করেছে, মানে আসল ঘটনাটা বের করে এনেছে। মেডিকেলের ওই ডাক্তার যদি ব্যাপারটা খেয়াল না করতো, তাহলে ওর পক্ষে এটা কি জানা সম্ভব হতো? মাথা দুলিয়ে জোর দিয়ে বলল মওলা। ভুলে যাচ্ছ কেন? মেডিকেলের করোনারের সাথে ওই যোগাযোগ করে বলেছিল ভিকটিম মদ্যপান করেছিল কিনা খতিয়ে দেখতে। ভিকটিমের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা তো জানোই। ওরা কি ভিকটিমটা বেশিক্ষণ লাশ কাটা ঘরে ফেলে রাখতে দিত? তা অবশ্য ঠিক। এভাবে দ্রুত পোস্টমর্টেম করে লাশ হস্তান্তর করা হলে চিরকালের জন্য ব্যাপারটা ধামাচাপা পড়ে যেত। আসল সত্যটা কখনো জানাও হতো না। তাহিতি চুপচাপ শুনে গেল তার কথা। আমি প্রথমে নিশুকে বলেছিলাম অন্য একটি অ্যাঙ্গেল থেকে কেসটা মুভ করার জন্য। সেটা কিরকম? অত রাতে এয়ারপোর্ট রোডের মতো একটা হাইওয়েতে আদনান সুফি কেন হাঁটাহাঁটি করবে? মানে ভিকটিমের দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্যই এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে, এটা এস্টাবলিশ করতে হবে। এখানে সায়েমের কোনো দোষ নেই, সে ঠিকমতো আইন মেনে গাড়ি চালাচ্ছিল। আচ্ছা, বলার জন্যই বলল তাহিতি। কিন্তু নিশু সন্দেহ করেছিল ভিকটিম হয়তো মদ্যপান করে এরকম কাণ্ডজ্ঞানহীন আচরণ করেছে, আর এটা প্রমাণ করতে পারলে সমস্ত লায়াবিলিটিস ভিকটিমের উপরই বর্তাবে। সেজন্য ওর পরিচিত ডাক্তারকে বলেছিল পোস্টমর্টেমটা ভালো মতো যেন করা হয়। আর সেটা করতে গিয়েই আসল সত্যটা বেরিয়ে পড়ল। একটু চুপ থেকে বলল তাহিতি, অনেক কথা হয়েছে, চলো খেয়ে নাও। মওলা সৌজন্যবশত কিছু যে বলবে সে সুযোগ পেল না। হুইল চেয়ারটা নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। দরজার কাছে গিয়ে ফিরে তাকালো তাহিতি। আসো। হুইল চেয়ারটা পেছন থেকে ঠেলতে ঠেলতে ডাইনিং রুমে চলে এলো মওলা। তাহিতি তাকে বাধা দিল না। দৃশ্যটা দেখে তাহিতির মা আর নিশু চেয়ে থাকলে মওলা একটু বিব্রত হলো। পুরনো অভ্যাসের বশে বেখেয়ালে এটা করে ফেলেছে। গরুর ভুনার গন্ধ পাচ্ছি, কৃত্রিম বিস্ময় নিয়ে বলল গোলাম মওলা। তার এই কাঁচা অভিনয় সবার কাছেই ধরা পড়ে গেল। তুমি আসবে তাই? তাহিতির দিকে চোখ পড়তেই কথার মাঝখানে থেমে গেলেন তার মা। হাত মুখ ধুয়ে নাও, অনেক বেলা হয়ে গেছে, জলদি খেয়ে নাও তো। আপনিও আসেন খালাম্মা, একসাথে খাই। মওলা বলল, না বাবা, আমি তো খেয়েছি, তোমরা খাও। মা, তাহিতি বলে উঠল, তুমি তো খাওনি, কেন মিথ্যে বলছো? আমাদের সাথেই বসে যাও। তাহিতির মা একটু লজ্জা পেলেন। ওকে, আমি হাত ধুয়ে আসি। খালাম্মা, আপনি বসে যান। মওলা হন হন করে চলে গেল কিচেনের পাশে বেসিনের দিকে। এ বাড়ির সবকিছু তার অনেক দিনের চেনা। পরদিন সকালে পত্রিকা বের হবার আগেই টিভি চ্যানেলগুলোর কল্যাণে সারা দেশের মানুষ জেনে গেল ভাষা সৈনিক আদল সুফির একমাত্র নাতির ভাগ্যে কি ঘটেছে। তবে ক্লান্ত শরীর নিয়ে সন্ধ্যা 7টার পরই ঘুমিয়ে পড়ে সায়েম। তাই টিভির এইসব খবর সে দেখতে পেল না। সকাল 8:30 পর্যন্ত সে ঘুমিয়ে কাটালো। তার পক্ষে টিভি চ্যানেলগুলোর দুটি ব্রেকিং নিউজও দেখা সম্ভব হলো না। প্রথম ব্রেকিং নিউজটি হৃদয় বিদারক। ভোরের দিকে আমেরিকান সময় সন্ধ্যা 6টার পর আদনান সুফির বাবা, সাবেক এমপি বিশিষ্ট শিল্পপতি আরেফ সুফি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
ছেলের মৃত্যুর সংবাদ পাওয়ার পরপরই সর্বজন শ্রদ্ধেয় এই ব্যক্তি জ্ঞান হারান। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়। ওখানে কয়েক ঘন্টা চেষ্টার পর ডাক্তাররা ব্যর্থ হয় তাকে বাঁচাতে। আরিফ সুফি গত মাসের শেষের দিকে একমাত্র মেয়ের কাছে বেড়াতে গিয়েছিলেন। আমেরিকা প্রবাসী আদনান সুফির বড় বোন মাত্র কয়েকদিন আগে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছে। মেয়ের প্রথম সন্তান হবার সময়টিতে নিজে উপস্থিত থাকবেন বলেই ব্যবসা বাণিজ্যের সমস্ত দায়িত্ব একমাত্র ছেলে আদনানের উপর ছেড়ে দিয়ে আমেরিকায় যান 1 মাসের জন্য। আদনান সুফিও মামা হবার আনন্দে আমেরিকায় যেতে চেয়েছিল, কিন্তু বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য ছেড়ে তার পক্ষে যাওয়া সম্ভব হয়নি। তবে তার বাবা বলেছিলেন আগামী মাসের শুরুর দিকে মেয়ে জামাই আর নবজাতককে নিয়ে দেশে ফিরবেন। নিয়তির নির্মম পরিহাস। মাত্র একদিনের ব্যবধানে বাবা ছেলের করুণ মৃত্যু হলো। অবশ্য আদনান সুফির মৃত্যু নিয়ে তৈরি হয়েছে রহস্য। এটাকে আর নিছক সড়ক দুর্ঘটনা হিসেবে দেখছে না কেউ। দ্বিতীয় আলোচিত সংবাদটি প্রচারে ঠাঁই পেলেও খুব একটা আলোচনায় এলো না আদনান সুফির হত্যাকাণ্ডের কারণে। অন্য কোনো সময় হলে হয়তো এই সংবাদটি আরো বেশি গুরুত্ব পেত। ক্ষমতাসীন দলের এক উদীয়মান তরুণ নেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কয়েকদিন ধরে। কি একটা কাজে ঢাকা এসেছিল সে। তারপর দলের এক নেতার বাসা থেকে বের হবার পর তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ নেতার পরিবার থেকে অভিযোগ করা হচ্ছে ক্ষমতাসীন দলের স্থানীয় এমপি এই তরুণ নেতাকে গুম করেছে। দলের ভেতরে অত্যন্ত প্রভাবশালী এই এমপি বর্তমানে বিদেশে আছেন, তাই এ ব্যাপারে তার মতামত জানা যায়নি। সংবাদপত্রের পাতা থেকে সায়েম উধাও হয়ে গেল। সঙ্গত কারণেই আদনান সুফির হত্যাকাণ্ড নিয়ে সৃষ্ট রহস্যই গুরুত্ব পেল সবগুলো পত্রিকায়। সায়েম মোহাইমের নামের এক সাংবাদিকের গাড়ির নিচে চাপা পড়ার কথাটি পত্রিকাগুলো উল্লেখ করলেও মাত্র দুটো পত্রিকা সায়েমের পেশাগত পরিচয় তুলে ধরল। এদের মধ্যে একটি মহাকালের প্রতিদ্বন্দ্বী দিনলিপি আর অন্যটি যথারীতি ট্যাবলয়েড পত্রিকা আসমান জমিন। তবে কোনো পত্রিকায় সায়েমের ছবি ছাপালো না। এমনকি গতকাল থেকে টিভি নিউজে সায়েমের কথা উল্লেখ করলেও ছবি দেয়া হয়নি। বলতে গেলে অনেকটা ধামাচাপা পড়ে গেল সে। উপরন্তু সকাল থেকে আদনানের বাবার মৃত্যুর খবরটি যোগ হওয়ায় পুরো মনোযোগ চলে গেল সুফি পরিবারের উপর। আদনান সুফির হত্যাকাণ্ডের ব্যাপারে প্রায় সব পত্রিকা আর টিভি চ্যানেলে সায়েমের তরুণ আইনজীবী নিশোর অনুমানকে গুরুত্ব দিয়ে জানালো, সম্ভবত এই প্রতিশ্রুতিশীল তরুণ গাড়ি ছিনতাই চক্রের নির্মমতার শিকার হয়েছে। পুলিশ এখনো আদনানের প্রাইভেট কারটি উদ্ধার করতে পারেনি। এত সব ঘটনা যখন ঘটছে, সায়েম তখন বেঘরে ঘুমাচ্ছে নিজের বিছানায়। গোলাম মাওলা, নিম্মি আর মহাকালের চিফ রিপোর্টার বেশ কয়েকবার তাকে কল দিয়েছিল, কিন্তু ফোনটা সাইলেন্স মোডে থাকায় সে টের পায়নি। সকাল 9টার একটু পরপরই ঘুম ভাঙল মহাকালের রিপোর্টারের। বিছানা থেকে সোজা টয়লেটে চলে গেল। বের হয়ে এলো 20 মিনিট পর। জামা কাপড় পরে বাইরে যাবার আগে ফোনটা হাতে তুলে নিয়ে দেখতে পেল কারা কারা তাকে ফোন করেছিল। অন্য কোনো সময় হলে নিম্মিকে সবার আগে কল ব্যাক করত, কিন্তু আজ আর সেটা করলো না। আজকে অগ্রাধিকার পেল ছোটকো। সরি, ঘুমাচ্ছিলাম, টেনে টেনে বলল সায়েম। নাস্তা করিসনি? গোলাম মাওলা জানতে চাইল। না। চলে আয় আমার এখানে, একসাথে করি। তোর অফিসে? না, আমি এখনো কোয়ার্টারে আছি, নাস্তা করে বের হব। গোলাম মাওলার অফিসার্স কোয়ার্টার নিকুঞ্জের কাছাকাছি অবস্থিত। ও, তাহলে আসছি। ফোনটা রেখে দ্রুত জামা কাপড় পরে ঘর থেকে বের হয়ে গেল সায়েম। নিজের ঘরে একা একা কর্নফ্লেক্স আর ঠান্ডা দুধ খাওয়ার চেয়ে বন্ধুর সাথে গল্প করতে করতে নাস্তা করাটা অনেক ভালো। গত রাতে আজমতের ঘুম হয়নি। বাবার মৃত্যুর কারণে এমনটি হয়েছে বলে সে মনে করে না। তার বাবা দীর্ঘদিন ধরে অসুখে পড়ে কষ্ট পাচ্ছিল। এই মৃত্যুটা ছিল সবার কাছেই কাঙ্ক্ষিত। বাবার মৃত্যুর দিনে মদ্যপান করা ঠিক মনে করেনি,
আর সেটাই নির্ঘুম রাতের একমাত্র কারণ। প্রায় 10 বছর ধরে প্রতি রাতে মদ্যপানের এই অভ্যাসটি গড়ে উঠেছে। যেদিন কোনো কারণে খাওয়া হয় না, সেদিনই নির্ঘুম রাত কাটে। অস্বস্তি নিয়ে রাতটা কোনো মতে কাটিয়ে খুব সকালে রওনা দিল সে। গ্রাম থেকে জেলা শহরে এসে তার পরিচিত এক ট্যাক্সি ক্যাব নিয়ে সকাল 10টার পরপরই পৌঁছে গেল ঢাকা শহরে। তবে গুলশানে যাবার আগে উত্তরার একটি জায়গায় অল্প কিছুক্ষণের জন্য থামল। একটু আগেই ফোন করে একজনকে আসতে বলেছে এখানে। রাস্তার পাশে নির্দিষ্ট একটি জায়গায় গাড়িতে বসে অপেক্ষা করার সময় একটু অধৈর্য হয়ে উঠল আজমত। রাতে ঘুম হয়নি বলে তার শরীরটা বেশ ক্লান্ত। তার উপর 1.5 ঘন্টা ধরে গাড়িতে বসে থেকে ক্লান্ত বোধ করছে এখন। সামান্য 5 থেকে 10 মিনিট অপেক্ষা সহ্য করতে পারল না। 12 মিনিট পরই তার অপেক্ষার অবসান হলো। রাস্তার ওপারে হ্যাংলা মতন এক ছেলে চোখ ডলতে ডলতে এলো তার গাড়ির কাছে। পরনে লুঙ্গি আর টি শার্ট, মাথার চুল এলোমেলো। বোঝাই যাচ্ছে আরামের ঘুম নষ্ট করে বিছানা থেকে উঠে আসতে যার পরনায় বিরক্ত, কিন্তু সেই বিরক্তি প্রকাশ করার ধৃষ্টতা তার নেই। সালাম ভাই, প্যাসেঞ্জার সিটের জানালার কাছে এসে বলল ছেলেটি। আজমতকে ট্যাক্সি ক্যাবে দেখে অবাক হয়েছে সে। গাড়িতে ওঠ। চুপচাপ উঠে বসল সে। দে। হাত বাড়িয়ে দিল আজমত। রিয়ার মিররে তাকিয়ে ট্যাক্সি ক্যাবের ড্রাইভারের দিকে তাকালো হ্যাংলা। বুঝতে পারলো এই ড্রাইভার আজমতের পরিচিত। কোমর থেকে পিস্তলটা বের করে তার হাতে তুলে দিল। গুলি ঠিক আছে তো? হ্যাঁ ভাই, সবগুলাই আছে। আজমত কিছু বলল না, ছেলেটার দিকে তাকালো না। নিজের কোমরে গুজে নিল পিস্তলটা। ভাই, এত তাড়াতাড়ি দেশ থেকে চলে আইলেন? আপনার বাপের কি অবস্থা? হ্যাংলার দিকে তাকালো আজমত। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মারা গেছে। হ্যাংলা বুঝতে পারল না ইন্না লিল্লাহি রাজিউন বলবে কিনা। আর কিছু কইবে? আজমতে শীতল চোখের দিকে তাকিয়ে হ্যাংলা বলল, না ভাই, ঠিক আছে, আমি তাহলে যাই। আস্তে করে গাড়ি থেকে নেমে গেল সে। আজমত মাথা নেড়ে সায় দিতেই গাড়িটা আবার চলতে শুরু করলো। মাওলার অফিসে বসে আছে সায়েম। তাদের সামনে পরোটা কলিজার ভুনা, ডিম পোচ আর 2 কাপ চা। কিন্তু খিদে থাকা সত্ত্বেও সে ছুঁয়ে দেখছে না। একটু আগে এখানে আসার পর তার বন্ধুর কাছ থেকে আদনান সুফির বাবা আরিফ সুফির মৃত্যুর খবর শুনেছে। খবরটা শোনার পর থেকে মুড অফ হয়ে গেছে তার। খুবই খারাপ লাগছে দোস্ত, দীর্ঘশ্বাস ফেলে বলল সায়েম মোহাইমেন। প্যাথেটিক ব্যাপার। মাথা নেড়ে সায় দিল মৌলা। একমাত্র ছেলে এভাবে মারা গেল। ভদ্রলোকের পক্ষে ব্যাপারটা সহ্য করা কঠিনই ছিল। উদাস হয়ে সায়েম চেয়ে রইল জানালা দিয়ে। তোর কি মনে হয় পুলিশ সবকিছু উদ্ঘাটন করতে পারবে? অনেকক্ষণ পর আস্তে করে বলল সে। মার্ডার কেসের ব্যাপারে পুলিশের সাকসেস রেট কিন্তু খুব ভালো, নিয়ারলি 99%। অবিশ্বাসে তাকালো সায়েম। 90%? মাথা নেড়ে সায় দিল গুলশান বনানীর এসি। কথাটা শুনে সবাই অবাক হয়, বাট দিস ইজ ফ্যাক্ট। সাকসেস রেট যদি এরকম হয়, তাহলে পুলিশের এত বদনাম কেন? মুচকি হাসলো গোলাম মাওলা। আমি বলেছি মার্ডার কেসের ইনভেস্টিগেশনের সাকসেস রেটের কথা, কিন্তু ভুলে যাবি না পুলিশকে এছাড়া আরো অনেক কাজ করতে হয়, মেইনলি আইন শৃঙ্খলা রক্ষার কাজ। এসব ক্ষেত্রে অবশ্য সফলতার হার ভেরি পুর। ও, সায়েম বুঝতে পেরে বলল, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি এসব প্রতিরোধে পুলিশ হয়তো প্রত্যাশা পূরণ করতে পারে না, সেজন্য এত বদনাম। কিন্তু মনে রাখবি, এসবের জন্য আসলে দায়ী ফোর্সের স্বল্পতা আর আমাদের বাঞ্চ অফ ডার্টি পলিটিশিয়ানস। তাদের কারণে আমরা ফ্রিলি কাজ করতে পারি না। দে হ্যাভ ভেরি লং নোজ অ্যান্ড
They put their dirty long nose into every matter we have. একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নেড়ে সায় দিল সায়েম। মার্ডার কেসের তদন্তের সফলতা বেশি হবার কারণ কি জানিস? সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো সায়েম মোহাইমেন। একটা খুন হলে লাশ পাওয়া যায়। লাশ মানে কোনো মানুষ। তার শরীরে খুন হবার অনেক আলামত থাকে। আর সব মানুষেরই পরিচিত লোকজন শত্রু মিত্র রয়েছে। দুনিয়াতে এমন মানুষ পাবি না যার কেউ নেই। একটু থেমে আবার বলল মওলা, তো একটা লাশের পরিচয় জানার পর বাকি সবকিছু বের করাটা তেমন কঠিন হয় না। ভালো মতো তদন্ত করলে খুনের কারণ এবং খুনিকে চিহ্নিত করা সম্ভব হয়ে ওঠে। তাহলে তো আদনান সুফির হত্যার রহস্য খুব জলদি উদ্ঘাটিত হবে, তাই না? সেটা অবশ্য জোর দিয়ে বলা যাচ্ছে না। কেন? কারণ এটা পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে না। বোঝাই যাচ্ছে গাড়ি ছিনতাইকারীদের হাতে নিহত হয়েছে বেচারা। দ্যাটস মিন কিলিং বাই চান্স। এক্ষেত্রে গাড়িটা উদ্ধার করতে না পারলে এই কেসে রহস্য ভেদ করা খুবই কঠিন হয়ে যাবে। একটু ভেবে বলল সায়েম, তা অবশ্য ঠিক। গাড়িটা খুঁজে পেলেই সব পরিষ্কার হয়ে যাবে। ভিকটিমের পরিবার এত বেশি পাওয়ারফুল যে পুলিশ উঠে পড়ে লেগেছে। আশা করা যায় আগামী কয়েকদিনের মধ্যে শত শত গাড়ি চোর ধরা পড়বে। তাদের মধ্য থেকে খুনি চক্রকে খুঁজে বের করাটা কঠিন হবে না। এটা হলে আমার চেয়ে বেশি আর কেউ খুশি হবে না। বাদ দে এসব কথা, শুরু কর, অনেক খিদে পেয়েছে। তারা দুজনে নাস্তা খেতে শুরু করলো। আচ্ছা, নিশু ছেলেটাকে একটু ভালো মন্দ খাওয়ানো দরকার, তাই না? খেতে খেতেই বলল সায়েম, ছেলেটা কিন্তু দারুণ কাজ করেছে। ওকে আর কি খাওয়াবি? উল্টো ওই তো আমাকে খাইয়ে দিল গতকাল। মুখে পরোটা কলিজার ভুনা চিবোতে চিবোতে বলল ছোটকু। সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো সায়েম। বলিস কি? অবাকই হলো মহাকালের সাংবাদিক। ও কি তোর আত্মীয় হয় নাকি? মাথা দুলিয়ে জবাব দিল মাওলা। তার মুখ ভর্তি খাবার। ও তাহিতির ছোট ভাই? কি? বিস্মিত হয়ে বলল সায়েম। মানে কি? মুখ ভর্তি খাবার নিয়ে হেসে ফেলল মাওলা। তুই তো জানিস তাহিতির এক ছোট ভাই আছে, তবে কখনো দেখিসনি। এই নিশই হলো সে ভাই। ও, বলল সায়েম। কিন্তু তোর সাথে না তাহিতির ব্রেকআপ হয়ে গেছে সেই অনেক আগে? মাথা নেড়ে সায় দিল মাওলা। তাহলে কেমনে কি হলো? লম্বা কাহিনী, ছোট্ট করে বল। খাবারগুলো কোনো মতে গিলে বলল সে। নিশু এলএলবি কমপ্লিট করে কিছুদিন প্র্যাকটিস করেছিল, কিন্তু সিনিয়র আইনজীবীর সাথে বনিবনা না হওয়াতে প্র্যাকটিস বন্ধ করে দেয়। ছেলেটা খুব ব্রাইট। অনেকদিন ধরেই ঘরে বসে আছে, কিছু করছে না। থানার ওসি যখন বলল যে কোনো একজন আইনজীবী ধরলেই কেসটায় জামিন হয়ে যাবে, তখন নিশুর কথা মনে পড়ে গেল আমার। তখন তো আর জানতাম না ভিকটিমকে, কেসটা কোন দিকে মোড় নেবে। ভেবেছিলাম নাম পরিচয়হীন একজন। ওসি একটু হেল্প করলেই তুই জামিন পেয়ে যাবি। আচ্ছা, সেটা বুঝলাম, কিন্তু তাহিতির বাড়িতে গিয়ে খাওয়া দাওয়ার ব্যাপারটা তো বুঝলাম না। মুচকি হাসলো মাওলা। গতকাল তাহিতি আমাকে কল করে বলল কোর্ট থেকে যেন সোজা ওদের বাসায় চলে যাই। আমার ফেভারিট গরুর ভুনা রান্না করেছে। কথাটা শেষ করতেই আবার তার মুখে চাপা হাসি দেখা গেল। তার মানে তোদের রিইউনিয়ন হয়ে গেছে? মুখ টিপে শুধু হাসলো মাওলা। শালা, এজন্যই তো মেজাজ এত ফুরফুরে। প্রাণ খোলা হাসি দিল সে। আমি তো ভেবেছিলাম সব শেষ। হুম। একটু উদাস হয়ে গেল মাওলা। আমিও তাই ভেবেছিলাম। অনেকদিন কোনো যোগাযোগ ছিল না। তাহিতের সাথে ছোটকু সমস্যার কথা সায়েম ছাড়া খুব কম বন্ধুই জানে। ভালো, খুশি হলাম। মুচকি হেসে আবার পরোটার টুকরো মুখে পড়ল ছোটকু।
গাড়িটা পাওয়া গেলে কেসটা দ্রুত সলভ হয়ে যাবে, তাই না? মাথা নেড়ে সায় দিল সে। পুলিশ প্রথমে সে চেষ্টাই করবে। ব্যাপারটা মোটামুটি পরিষ্কার। গাড়ি ছিনতাইকারীদের খপ্পরে পড়েছিল ওই বেচারা। ওরা অনেক সময় বাধা পেলে খুনোখুনি করে। এরকম ঘটনা আরো অনেক ঘটেছে। ড্রাইভারকে মেরে গাড়ি নিয়ে পালিয়ে গেছে। নিশু কিন্তু বলেছে এটা গাড়ি ছিনতাইয়ের ঘটনা না হয়ে অন্য কিছু হতে পারে। মাথা দুলিয়ে বাতিল করে দিল সম্ভাবনাটা। আমি নিশ্চিত, মানে সবাই নিশ্চিত, এটা ছিনতাইকারীদের কাজ। গাড়িটা পুলিশ উদ্ধার করতে পারলেই সব বেটা ধরা পড়ে যাবে। সায়েম কিছু না বলে চুপচাপ নাস্তা খেয়ে গেল। ওহ, যেন কোনো কথা মনে পড়ে গেছে এমন ভাবে বলল গোলাম মওলা। তোর গাড়িটা কালকে পেয়ে যাবি। উত্তরা থানার ওসি একটু আগে ফোন করে বলেছে আমাকে। সায়েম ফ্যালফ্যাল করে চেয়ে রইল। তার সদ্য কেনা গাড়িটার কথা ভুলেই গিয়েছিল। কত শখ করেই না কিনেছিল এটা, অথচ প্রথম দিনেই। তদন্তকারী কর্মকর্তা গাড়িটা পরীক্ষা করবে আজ, রুটিন ওয়ার্ক। তারপরই কাল সকালে তোর কাছে হ্যান্ড ওভার করে দেবে। সায়েম হ্যাঁ না কিছুই বলল না। সাধারণত থানায় একবার গাড়ি ঢুকে পড়লে এত সহজে বের করা যায় না, বাট তোর বেলায় খুব দ্রুতই কাজ হচ্ছে। থ্যাঙ্কস, ছোট্ট করে বলল সায়েম। ভালো কথা। গাড়ির কাগজপত্র আর ড্রাইভিং লাইসেন্স সঙ্গে করে নিয়ে যাবি। ওগুলো না দেখালে হ্যান্ড ওভার করবে না। কাগজপত্র বলতে কেনার রিসিপ্ট আর লাইসেন্সের জন্য যে অ্যাপ্লিকেশন করেছিলাম সেটার ফটোকপি। ওগুলো গাড়ির ড্যাশবোর্ডে রাখা আছে ড্রাইভিং লাইসেন্সের সাথে। ওকে, সমস্যা নেই, আমি ওসিকে বলে দেব। আচ্ছা, এই মামলা থেকে কি আমাকে বাদ দেয়া হবে? আগ্রহ ভরে জানতে চাইল সায়েম। খাবার চিবোতে চিবোতে জবাব দিল গোলাম মওলা। ফাইনাল চার্জশিটের আগে যদি গাড়িটা উদ্ধার করা যায় তবে বাদ পড়ে যাবি। নইলে নইলে কি? নইলে বাদ দেবে না। কেন? আসল ক্রিমিনাল ধরা না পড়লে তোর নামটা বাদ দেয় কি করে? একটু থেমে আবার বলল, চিন্তার কোনো কারণ নেই। পুলিশ রিপোর্ট তোর পক্ষেই থাকবে, তবে মামলা থেকে খালাস দেবার কাজটা করবে আদালত। সায়েম কিছুটা চিন্তিত হয়ে পড়ল। তার মানে কয়েকদিন পর পর আমাকে কোর্টে গিয়ে হাজিরা দিতে হবে, তাই তো? তা হয়তো দিতে হবে, বাট ডোন্ট ওয়ারি, নিশু সব সামলাতে পারবে। তোর শুধু এই একটু ঝুঁকি পোহাতে হবে, এই যা। তোর হবু শালাকে পে করতে হবে না? টিটকারি মারার ছলে বলল সায়েম। সেটা তো একটু করতেই হবে। নাথিং ইজ ফ্রি ইন দিস রিয়েল ওয়ার্ল্ড। শালা, এখনই শালার জন্য দরদ উছলে পড়ছে। প্রাণ খোলা হাসি দিল ছোটকো। শোন, নিশু আমার শালা হোক বা না হোক, আমি তাকে খুব পছন্দ করি। ছেলেটা খুব ভালো, সেও আমাকে রেসপেক্ট করে। ওর ফোন নাম্বারটা দিস তো, একটা থ্যাঙ্কস জানাবো। ঠিক আছে, একটু আনমনা হয়ে বলল সায়েম। ছেলেটা আসলেই ভালো। ওকে একদিন নিয়ে আয়, ভালো মন্দ কিছু খাই একসাথে। ওকে, নিয়ে আসবো। তাহিতে কেউ নিয়ে আসিস। গোলাম মাওলা খাবার চিবানো বন্ধ করে দিল। কয়েক মুহূর্ত চুপ রইল সে। তাহিতি বাড়ি থেকে বের হয় না।